আগে আপনি আমাকে একটু বলেন আপনার বয়স বর্তমানে কত? আমার বয়স বর্তমানে 20 বছর। ওকে, কোথায় থাকছেন? আমি নারায়ণগঞ্জ থাকছি। ঠিক আছে, শুরু করুন। আমার বাবা একজন ট্যাক্সি ড্রাইভার চালক। আমার বাবা আমার কাছে একজন মহৎ মানুষ। আমার মা একজন শৌখিন, সবসময় সে তার নিজের সৌন্দর্য, নিজের ক্যারেক্টার নিয়ে সবসময় ব্যস্ত থাকতো। চাওয়া পাওয়াটা খুব বেশি ছিল, যেটা আমার বাবার পক্ষে পূরণ করা সম্ভব ছিল না। সবসময় তার টার্গেট ছিল যে সে 10টা হাই সোসাইটি ফ্যামিলির ওয়াইফরা যেভাবে চলে সেভাবে সে চলবে। বাবা সবসময় আমার মাকে বুঝাতো, কিন্তু আমার মা কখনো সেটা বুঝতো না। কিন্তু আমার মা সবসময় তার ভিতর লোভ লালসাটা বেশি ছিল। আমি ছোটবেলা থেকে যেটা দেখতে পাইতাম, সে সবসময় একটা কথা থাকতো যে আমার লাইফে অনেক টাকা দরকার আছে, আমি জীবনে অনেক টাকার মালিক হতে চাই, আমি জীবনে প্রতিষ্ঠিত হতে চাই। তো আমার বাবা বলতো আমার একটা সন্তান আছে, আমি আছি, এরপরে তো তোমার লাইফে আর বড় কিছু চাওয়া পাওয়ার নাই। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমি একা, আমার আর কোনো ভাই বোন নেই। ওকে। এরপর আমি আমাদের মহল্লাতে একটা প্রাইমারি স্কুল ছিল, স্কুলে আমি ভর্তি হই। যদিও আমার ভর্তির সময় ছিল, প্রাইমারিতে ভর্তি হওয়ার একটু লেট করে সিস্টেম থাকে, কিন্তু শুরু থেকে একটা বাচ্চা যখন বড় হয় তো তার মার সব সময় উৎসাহ থাকে যে আমার বাচ্চাটা বড় হয়েছে, আমি আমার বাচ্চাটাকে লেখাপড়া করাবো, সে বড় হবে, সে বড় হয়ে একটা কিছু করবে। কিন্তু আমার মা কখনো আমার বাবাকেও কেয়ার করতো না, অ্যান্ড আমাকেও কেয়ার করতো না। আমার বাবা যদি একভাবে বলতো, সে আরেকভাবে নিত। সে ওটাকে আর কি জ্ঞান হিসাবে না নিয়ে সে ওটাকে শাসন হিসাবে নিয়ে আমার বাবাকে বিভিন্ন বকাবাজ্য করতো, কিন্তু আমি সেটা শুনতাম। তো আমার বয়স যখন আমার 10 বছর, তখন আমি প্রাইমারিতে ভর্তি হই ক্লাস 1-এ। তখন আমার বাবাই আমাকে, কাজে যাওয়ার আগে আমার বাবা আমাকে বুঝাইতো, বাবা এইভাবে করবা, স্কুলে যাবা। আমার বাবা আমাকে তৈরি করে স্কুল পর্যন্ত পৌঁছে দিত। যখন আমি বাসায় আসতাম তখন আমি দেখতাম বাড়িতে কোনো রান্না বান্না নেই, না খেয়ে আমি বাড়ির আশেপাশে যে বাড়িগুলো ছিল তাদের কাছে যাইতাম। তারা আমাকে অনেক ভালোবাসতো। ছোটবেলা থেকে আমি কিউট ছিলাম, ভালোবেসে আমাকে এরা ফ্যামিলি থেকে আমাকে খাবার টাবার দিত। তারপর বাবা আসতো অনেক সময় বাহির থেকে খাবার নিয়ে, আমি তা খাইতাম। আর আমার মা তো সারাক্ষণ বাহিরে থাকতো, কোথায় যাইতো কি করতো আমি বুঝতে পারতাম না। বাবার কাছ থেকে চলে এসে আর কি আমার মুখের দিকে তাকিয়ে আর রান্না বান্না আমার বাবাই করতো। তা আমি যখন আমার বাবাকে প্রশ্ন করতাম আম্মু কোথায়, তখন আমার বাবা বলতো তোমার আম্মু একটু বাইরে গেছে। তো অনেক সময় আমার মা যখন সারাদিন পরে আসতো, তখন আমার বাবা আমার মাকে যেভাবে প্রশ্ন করবে যে তুমি সারাদিন কোথায় ছিলা, তুমি কেন রান্না বান্না করো নাই, কেন বাচ্চার উপর কেয়ারফুল হও নাই, সেটা না করে দেখা যাচ্ছে যে আমার মা এসে আমার বাবার উপরে উনি রেগে যেত। তখন আমার বাবা যদি কিছু বলতো, আমার বাবাকে অনেক বকাঝোকা দিত, এমনকি আমি অনেক সময় দেখতাম যে সে আমার বাবার উপর আঘাত করতো। তো এইভাবে আপনাকে নিয়ে কোনো ধরনের ঝগড়াঝাটি হতো নাকি শুধু আপনার মার ঔদাসীন্য, তার যে রূপচর্চা বা তার যেভাবে লাইফস্টাইল লিড করা সেটা নিয়ে ঝগড়া হতো? আমারকে নিয়ে কখনো ঝগড়া বিবাদ হতো না। ঝগড়া বিবাদ হতো আমার মা অবাধ্য ছিল। ওকে ফাইন, তাহলে আপনার মার বিষয় নিয়ে হতো। ওকে, তারপর? তো আমি যখন দেখতাম যে আমার পাশের বাড়িগুলোতে যা হতো, এখন ওদের মা ওদেরকে প্লেটে ভাত মাইখা ওদেরকে খাওয়াইতো, ওরা খেতে চাইতো না, ওদেরকে খাওয়াইতো। কিন্তু আমি এমন একটা সন্তান যে আমি ওই বাচ্চাদেরকে যখন ওদের মা খাওয়া দাওয়া করায়, তখন আমার ইচ্ছা হইতো যে আমার মা কেন আমাকে খাওয়ায় না। এতিম অসহায়ের মতো তাকিয়ে শুধু দেখতাম যে ওদের বাবা ওদেরকে স্কুলে দিয়ে আসতো, ওদের মা ওদেরকে স্কুল থেকে নিয়ে যাইতো। বাট তো আমি যখন এগুলো দেখতাম যে আসলে আমার বলায় এই ব্যতিক্রমগুলো কেন হয়, আমি কেন পারি না মায়ের প্লেটে মাখা হাতগুলো খেতে, আমি শুধু কাঁদতাম। আমার ধারণা ছিল যে সৃষ্টিকর্তা আকাশেই থাকে, তাই আকাশের দিকে তাকিয়ে কাঁদতাম। তো এক পর্যায়ে আমার মা আমাদের পাশের বাড়ির এক আন্টির বাড়িতে আর কি নিয়মিত আসা যাওয়া করে। তো ওই বাড়িতে আমাদের মহল্লার এক প্রভাবশালী লোক
সেই লোকের সাথে আমার মার ওঠা বসা হয়ে যায়। তো আমার মা এখন আউটডোরে কোথাও আর কি যায় না, সারাক্ষণ ওই বাড়িতেই থাকে। তো অনেক সময় আমার বাবা ওই বাড়িতে যাইতো, যায় ওখানে গিয়ে ওই লোকের সাথে দেখতো। তো দেখার পর আমার মা কি বলতো, তুমি আমার ওয়াইফ, তুমি কেন বেগানা পুরুষের কাছে তুমি এসে বসে থাকো। তারপর ওই লোকটার সাথে কিভাবে আমার মার রিলেশন হয়, কিভাবে সম্পর্ক হয় আমি তা জানি না। তারপর আমার বাবা ওই বাড়িতে যায়, যাওয়ার পর দেখে যে ওই লোকের সাথে আমার মা বসে আছে, ওই লোক ড্রিঙ্কস করছে, যেটাকে বলে মদ। তুমি এখানে এসে পড়ে রইছো, তুমি আমার সাথে চলো। তখন আমার মা বলতেছে যে না, আমি তোমার কাছে আমি যাব না, তোমার ধারায় আমার কোনো লাভ হবে না, আমার অনেক টাকার প্রয়োজন আছে, তাই আমার সমাজের উঁচু তালার লোকদের সাথে আমার মিশতে হবে। তখন আমার বাবা আমার মাকে বলছে যে না, আমার যতটুকু আছে তাই নিয়ে তুমি হ্যাপি থাকবে, তুমি আমার সাথে আসো। যখন আমার মার হাতটা আমার বাবা ধরে, তো ওই লোকটাকে আমার মা বলতেছিল যে তুমি ওর থেকে আমাকে বাঁচাও। তখন আমার বাবাকে ওই লোকটা একটা ঘুষা দিয়ে দেয়ালের সাথে ধাক্কা দিয়ে ফেলে দিল। তখন আমার বাবাকে আর কি সিনার উপরে আর কি সিগারেটের আগুন আমার বাবাকে আর কি চেপে ধরে। তখন আমার বাবা চিৎকার করে আর কি ওই বাসা থেকে বের হয়ে যায়। আপনি যে এই যে ঘটনাটা বললেন, এটা পরবর্তীতে আপনি কার কাছ থেকে শুনেছেন? আমি আমার বাবার কাছ থেকে। বাবার কাছ থেকে শুনেছেন, ওকে। তো ওই আমাদের বাসায় যখন দৌড়ে আমার বাবা আসলো, আমার বাবার চিৎকারে আর কি আশেপাশের লোকজন এসে বললো যে হ্যাঁ ভাই তোমার কি হলো, এই কি। তখন আমার বাবা বলতেছিল যে ওই প্রভাবশালী লোকটা আমাকে আঘাত করছে। প্রভাবশালী বলতে আসলে উনি কে ছিলেন? উনি আমাদের ওই মহল্লার আর কি, উনি একজন পেশাগত ভাবে বিচার আচার করতো, বিচার সালিশি করতো, আবার উনি একজন মাংস বিক্রেতা ছিল, যাকে বলে কসাই। কসাইও ছিল। যে ওই মহল্লার বিচার সালিশি করে, তার বিচার আর কি করবে। তো রাতে আমার মা খুব আর কি সাহসিকতার সাথে বাসায় ঢুকলো। ঢোকার পর আমার বাবাকে বলা উচিত ছিল সরি, এটা সেটা কিছু না বলে আমার গাপুর চাপুর যেখানে যা আসবাবপত্র মূল্যবান যে জিনিসগুলো ছিল মা সবকিছু নিয়ে বের হয়ে যাচ্ছে। তখন বাবা বলতেছে তুমি কোথায় যাচ্ছ? আমি তোমার সাথে আর থাকবো না, আমি ওই প্রভাবশালীর সাথে থাকবো। আচ্ছা যাও, তুমি যাকে নিয়ে হ্যাপি মনে করো তুমি তার কাছে যাও, তুমি তাকে নিয়ে থাকো। তারপর আমার মা চলে যায়। তখন আমি ওই মায়ের হাত ধরেই চলে যাই। যাওয়ার পর আমার মা একটা রুম ভাড়া নেয়। তো দেখি যে 12টার দিকে সেই লোকটা সে আসে। আমি বলতেছি মা এ কে? এ তোমার এখন থেকে তোমার নতুন বাবা। উনি আমার বাবা কেন? তখন ওই চোখ লালচে খুব ভয়ানক নেশাগ্রস্ত লোকটা আমাকে ধমক দিল। তখন বাংলায় ছিল মাঘ মাস, যেটা শীতকাল। তো আমার মা আমাকে বলে যে বাবা তুমি বাহিরে যাও, আমি আমার হাজবেন্ডকে নিয়ে আমি থাকবো, তুমি কোথায় যাবা? তুমি যাও। মা আমি রাত করে আমি কোথায় যাব? এত রাতে তুমি কই যাবা? যাও। রাত 12টা-1টার মতো ছিল। আমি ঘর থেকে বের হয়ে যাই, রাস্তা দিয়ে হাঁটতেছিলাম। তো রাস্তার এক নাইট গেট আমাকে বলতেছে এত রাত করে তুমি কোথায় যাচ্ছ বাবা? তো এই ব্যাপার। তখন ওই নাইট গেট আমাকে তার পাশে বসিয়ে রাখলো সারাটা রাত। নাইট গার্ড আপনাকে কোনো প্রশ্ন করেনি যে আপনি কোথা থেকে এসছেন, কেন আপনি তার সাথে থাকবেন, কি অবস্থা? তখন তো আপনি ছোট্ট একেবারে বাচ্চা, তো আপনাকে এই ধরনের কোনো প্রশ্ন কি করেনি? হ্যাঁ, আমাকে সে প্রশ্ন করেছিল এতটুকুই যে এত রাত করে বাবা তুমি কি করছো? তখন আমি বলছি যে আমার মা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, এই ব্যাপারে মানে বললাম। বলার পর সে বলতেছে আচ্ছা বাবা প্রবলেম নেই, তুমি আমার সাথে রাতে থাকো। সারা রাত আমি তার সাথে রাস্তায় ছিলাম। তো 1 বছর সকালবেলা যখন আমি বাসায় গেলাম দেখি তাদের ঘুম ভাঙেনি। তো আমি যখন দরজা লক করতেছিলাম তখন সে ঘর থেকে আর কি বের হয়ে আর কি চলে যায়। আমি আমার মাকে বলতেছিলাম মা আমি সারা রাত তো ঘুমাতে পারিনি, আমি একটু ঘুমাতে চাই। মা আমাকে বলল যে না এখন তুই তার মাংসের দোকানে যা, দোকানে গিয়ে তুই বাজার নিয়ে আয়। পরে আমি বাজার করতে গেলাম, বাজার থেকে অনেক বাজার টাজার করে দিলে তারপর আমি বাসায় আসি। আসার পর আমি সকালে নাস্তা ছিলাম আমার মার কাছে। আমার মা আমাকে একটা রুটি ধরিয়ে দিল, আমি সেই রুটিটা খেয়ে ঘুমিয়ে পড়লাম। দুপুরবেলায় আমি যখন আমার মার কাছে খাবার চাইলাম, আমার মা আমাকে ঘর থেকে বের করে দিল।
যে ঘুরে আয়। কিছুক্ষণ পরে আমি যখন বাসায় আসলাম, আসার পর দেখলাম আমার সৎ বাবাকে নিয়ে আমার মা খাবার খাচ্ছে। তো এইভাবেই চলতে থাকে আমার সৎ বাবার সাথে, ঘরে হ্যাঁ। আমার জীবনযাপন। সৎ বাবা আমাকে বিভিন্ন সময় গালিগালাজ করত। তো এক পর্যায়ে, এটা হচ্ছে কয়েকদিন পরের ঘটনা, যে আমাকে বলে আমার মা যে যা বাজারে যা সকালবেলা। যেতে একটু দ্বিধাবোধ করলাম যে আমি বাজারে যাব না। তো এক পর্যায়ে আমাকে মা মারধর করে, আমি মারধর খেয়ে তারপর আমি বাজারে যাই না। তো সেদিন দুপুরবেলা আর কি আমি সেই সৎ বাবা বাসায় আসার পর আমার ওই মায়ের সামনে আমাকে হাতে ধরে ইচ্ছা মতো আমাকে আঘাত করে। এক পর্যায়ে আমার নাক দিয়ে এমনকি কান দিয়ে প্রচন্ড ব্লাডিং হচ্ছিল। তখন আমি চিৎকার করে বলছিলাম আমার মাকে যে মা আমাকে উনি মারছে, তুমি আমাকে বাঁচাও। তখন আমার মা আমাকে তো ধরলই না, বরঞ্চ তাকে শিখিয়ে দিল যে ওকে আরো মারো, ও কেন আমার সাথে আসলো, ওই আমার প্রবলেম, ওই আমার সমস্যা। বেধম মারধর করে, আশেপাশের লোকজন এসে আমাকে সেখান থেকে উদ্ধার করে। পরে এভাবেই দিন চলতে থাকে। আমার বাবা আমার মায়ের জন্য অপেক্ষা করে এক পর্যায়ে আমার বাবা বিয়ে করে। তো আমার মায়ের সংসারে এত অত্যাচার নির্যাতন যখন আমার সহ্য হচ্ছিল না, তখন আমি আমার বাবার কাছে যাই। প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, এবং যে শৈশবের বর্ণনা আমরা শুনলাম সেই শৈশবটি হচ্ছে অলি আহমেদের শৈশব। কি ধরনের শৈশব সেটা নিয়ে আমি আর রিপিট করতে চাচ্ছি না আপনাদের কাছে। সেই সময়টাতে সে বাবা মায়ের ঘরে একমাত্র ছেলে সন্তান হিসেবে বড় হচ্ছিল। তার যে ভোকাল, তার যে টোন, এবং সে টোন শুনে আপনি কিছুটা হলেও বুঝতে পেরেছেন যে আজকের জীবনের গল্প কোন দিকে মন নেবে। বুঝতেই পারছেন কি পরিবর্তন, কেন পরিবর্তন, এবং এই পরিবর্তনের সাথে সামাজিক পরিবর্তন নাকি অন্য কিছু, কোথায়। কিন্তু আমরা সবসময় একটা কথা বলে থাকি, হ্যালো 8920তে কোনো বিরতিতে কখনোই অনুমান করা যায় না এর পরের জীবনের গল্পটা বা এর পরের সময়টা আসলে কোন দিকে মোড় নিচ্ছে। এই ধারাবাহিকতা হ্যালো 8920 সবসময় মেইনটেইন করে এসছে, আজও সেটা হ্যালো 8920 মেইনটেইন করবে। আপনি চিন্তাও করতে পারবেন না এই জীবনের গল্পটি আপনার অনুমানকে ছাড়িয়ে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আমরা মাত্র 3 মিনিটের বিরতি নিতে চাই। 3 মিনিট পরে আবারও ফিরে আসছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920তে। আর আজকে যারা গেস্ট হিসেবে এখানে আছেন তাদের একটা ছোট্ট ভিডিও ক্লিপস এবং একই সাথে ছবি আমরা যে কোনো সময় আমাদের ফেসবুকে দিয়ে দেব। আমি আপাতত তাকে অলি আহমেদই বলতে চাই, এই কারণে যে তার জীবনের গল্পের যে পর্যায়ে আমরা রয়েছি সেই পর্যায়ে সে অলি আহমেদ। যখন সে শিলা নাম পরিচয় নিয়ে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে বা সমাজে যে জায়গাতে বিচরণ করেছে বা সমাজে যখন সে শিলা আহমেদ নাম ধারণ করেছে, সেই মুহূর্তে আমি তাকে শিলা আহমেদই বলবো। ওকে, বলুন তারপরে কি হলো? পরে আমার বাবা বিয়ে করার পর আমি আমার বাবার কাছে যাই। আমি যে কারণে আমি আমার মার কাছ থেকে আমি আমার বাবার কাছে আসলাম, আমি সেই কারণটাই দেখতে পাই। গিয়ে দেখি আমার বাবার ঘরে সৎ মা, আমার সৎ মা। ওখানে ছিল সৎ বাবা, আর এখানে হলো সৎ মা। সৎ মা। আমি যত কিছুই হোক ভাই, আমি আমার লেখাপড়াটা আমি থামাইনি, আমি আমার লেখাপড়া ঠিক চালিয়ে যাচ্ছি। কিন্তু আমার সৎ মা আমাকে সাপোর্ট করতে পারলো না। সে আমাকে নানান ভাবে সে অত্যাচার নির্যাতন করত। যা রান্না বান্না করতো, যেখানে খাবারটা রাখতো সেটা পর্যন্ত তালা মেরে রাখতো আমাকে। তো আমার বাবা যদি জিজ্ঞাসা করতো যে আমার বাচ্চা খাইছে কিনা, তখন সে বলতে হ্যাঁ তোমার বাচ্চা খাইছে। আর আমি যদি আমার বাবাকে বলতে চাইতাম যে বাবা আমি কিন্তু খাইনি, তখন সে আমাকে আগে থেকে বিভিন্ন ভাবে ভয় হুমকি দিত। তো আমি সেই ভয়ে আমি আমার বাবাকে সবকিছু বলতাম না, খেয়েও আমি আমার বাবাকে বলতাম যে হ্যাঁ বাবা আমি খাইছি। আমার বাবার খুব ইচ্ছা ছিল যে আমার বাবা আমার সৎ মায়ের হাতে পিঠা খাবে। তো আমার মা পিঠা বানিয়ে আর কি বাপের বাড়ি থেকে তার বোন তার ভাই আসছিল, সেই পিঠা তারা সবাই মিলে খাইছে, আমি খাইনি। আর আশেপাশে যারা আমার সৎ মায়ের যে ক্লোজলি যারা ছিল তাদেরকেও দিছে। তাহলে আমার বাবা আর কি চলে আসে কর্মস্থল থেকে, এসে বলতেছে দাও কি আছে আমাকে খেতে দাও। তখন বললো কিছু তো নাই। কিছু নাই মানে সকালবেলা তো আমি দিয়ে গেলাম পিঠা বানাইতে বললাম, তো কই ওটা আমাকে দাও। তো বলতেছে দেখো আমি তো বানাইছিলাম, তোমার ছেলে তো
তো তোমার বাচ্চা তো সবকিছু খেয়ে বলছে। তখন আমি আমার বাবাকে বললাম কান্নাকাটি করে যে বাবা আমি তো খাইনি, আমি তো স্কুল থেকে এসে তো আমি ঘরে কিছুই পাইনি, তো আমি খাবার চাইছি আমাকে দেওয়া হয় নাই। তখন ওই মহিলাটা অভিনয়ের একটা কান্না যেটা সিনেমায় দেওয়া হয়, আমার সৎ মায়ের কান্নাটাই ছিল আমার বাবার কাছে খুব মূল্যবান। আমার কান্নার কোনো মূল্যায়ন আমার বাবার কাছে ছিল না। তো এক পর্যায়ে আমার বাবা আমার সৎ মায়ের কথা শুনে আমার বাবা আমাকে মারধর করে। পাশের কি মহল্লাতে সানাল করে একটা হিজড়া আর কি ছিল, তাকে আমি মামা মামা বলতাম। তো ওই সানাল হিজড়ার বাড়িতে আমি যাই। এই জায়গাটায় আমি আপনাকে থামাচ্ছি। এই সময় পর্যন্ত আপনি কি বুঝতে পেরেছিলেন যে আপনার শরীরের মধ্যে কোন একটা পরিবর্তন যেটা আপনার পরিবার একসেপ্ট করতে পারছে না, বা আপনাকে সবাই তুচ্ছ তাচ্ছিল্যের সুরে দেখছে? এখন পর্যন্ত কি আপনি কোনো কিছু বুঝতে পেরেছেন? কারণ আপনি এক্স্যাক্টলি এমন একজনের বাড়িতে যাচ্ছেন যার বাড়িতে যাওয়া কোন একটা অর্থ মিন করে। আপনি কেন তার বাড়িতে যাবেন? আমার বাবা আর মা যখন একসাথেই ছিল তখন আর কি আমার ভিতরে এই ধরনের কিছু একটা প্রবলেম ছিল। যেমন আমি মেয়েদের মতো আচরণ করতাম, খেলাধুলাটা ছিল মেয়েদের সাথে, আমার চলাফেরাটাও ছিল মেয়েদের সাথে, আমি ছেলেদের সাথে মিশতাম না। আর আমার ভিতর মেইলে একটা চিন্তা ভাবনা কাজ করে। তখন আমার বাবা আর কি বুঝতে পারে যে আমার ভিতরে এরকম একটা সমস্যা। তখন আমাদের নারায়ণগঞ্জ 300 শয্যা একটা হাসপাতাল আছে, সেখানে আমাকে নেওয়া হয়। তখন ওখানকার কর্তব্যরত যে ডাক্তাররা ছিল তারা আমাকে বলল যে হরমোন বিশেষজ্ঞ কাউকে দেখাতে। তখন আমার বাবা যখন আমাকে সেখানে নিয়ে যায় হরমোন বিশেষজ্ঞর কাছে, তখন সে পরামর্শ দিল আমার ভিতরের হরমোনের একটা প্রবলেম। তখন আমার বাবাকে বলল যে এখানে টাকা পয়সার ব্যাপার আছে। তখন আমার বাবা আমাকে বাসায় যখন নিয়ে আসে, তখন আমার মাকে যখন বলা হয়, আমার মা সেটাকে অবহেলা চোখে দেখেছে। এটাই মানে আপনার আপন মা সেটা? হ্যাঁ, সেটা আমার। তার মানে আমি এটা বুঝতে পারলাম যে আপনার বাবা মা যখন একসঙ্গে ছিলেন তখনই এটা মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছিল যে আপনি আসলে তৃতীয় লিঙ্গের একজন মানুষ হতে যাচ্ছেন। হ্যাঁ, এবং সেটা আপনার বাবা মা জানতো। এবং আপনি তখন ছোটবেলাতে কোনোভাবেই বুঝতে পারতেন না যে এই যে অন্যায় আচরণগুলো হচ্ছে আপনার সাথে পরিবারের মধ্যে, আপনি যদি সত্যিকার অর্থে একটা ছেলে হতেন, যদি আপনার এই লিঙ্গ পরিবর্তন বা আপনার লিঙ্গের সমস্যা না থাকতো, তাহলে হয়তো এই ধরনের অন্যায় আচরণ আপনার সঙ্গে নাও তারা করতে পারত। হয়তো, আমি মানে অনুমান করে বলছি। আপনি যখন উপলব্ধি করলেন ওই হিজড়ার কাছে যেতে হবে, নাম কি বলছিলেন যেন? ওর নাম সানাল। সানাল। আপনি কেন অনুভব করলেন যে আপনার ওর কাছে যেতে হবে? সে আমাকে সবসময় সাপোর্ট দিত এই সময়টাতে? হ্যাঁ, ওই সময়টাতে আমার ফ্যামিলি থেকে যখন আমাকে টর্চার করা হইতো বা বিভিন্ন ভাবে আমাকে আমার ফ্যামিলি থেকে অবহেলা করা হইতো, আমার পাশের মহল্লাতে যেহেতু সানাল হিজড়া ছিল, সে আমাকে সবসময় সে বলতো যে তুই আমার সাথে আয়, তোর ভালো হবে, তোর লাভ হবে। আর আমার সব একটা প্রতিভা ছিল, সেটা হচ্ছে আমি সবসময় আর কি নাচ গানের ভিতরে আমি আসক্ত ছিলাম। আমি মহল্লাতে যদি কোনো নাচের প্রোগ্রাম হতো, সেটা ছেলে বা মেয়েদের হোক বা যারই হোক, আমি সেই নাচে যদি প্রতিযোগিতায় যাইতাম, আমি সবসময় সবার উপরে থাকতাম। আপনাকে ক্লাসে কোনো ধরনের ট্রিট করা হতো? ক্লাসে কোনো ধরনের থাকে না এক ধরনের টিজ করা, ছেলেরা হয়তো বা টিজ করছে, মেয়েরা হয়তো বা টিজ করছে, ওই সময়টাতে যে ক্লাসে আপনি পড়ছেন 3, 4 বা 5 পড়েন, এটা কি করতো আপনার সহপাঠীরা? হ্যাঁ, যে ছেলে সহপাঠী গুলো ছিল ওরা আমাকে সবসময় ওদের সাথে বলতো, ওদের সাথে মিশতে চলতে। আমি ওদের সাথে অতটা মিশতাম না, আমি নিজেকে আনইজি ফিল করতাম। আবার একটা জিনিস ভাবতাম যে আমি তো আসলে ছেলে, আমি কেন ওদের সাথে, আমি কেন মেয়েদের সাথে খেলতে যাই, মেয়েদের সাথে উঠা বসা করি, কেন আমার এটা কেন হচ্ছে, আমি সেটা বুঝতে পারতাম না। এই সমস্যার সূত্র ধরে কিন্তু আমার বাবা একজন বিশেষজ্ঞের কাছে নিয়ে গিয়েছিল। প্রিয় শ্রোতা, আমরা যে জিনিসটা এখানে পেলাম যে ওর শৈশব থেকে মোটামুটি একটা জিনিস পরিষ্কার হয়ে গিয়েছে, ওর অ্যাটিটিউড দেখে, ওর শারীরিক গঠন দেখে, যে ও আসলে সাধারণ শিশুর মতো লিঙ্গের জায়গাটি থেকে আমরা যেটা বলি যে একটা ছেলের মতো ও বেড়ে উঠছে না। এবং সেই জায়গাটিতে পারিবারিক একটা কলহ তৈরি হওয়া থেকে শুরু করে, ওর প্রতি ইনজাজ করা থেকে শুরু করে, ওর মা ওকে ঘর থেকে বের করে দেওয়া থেকে শুরু করে, বাকি যে আচরণগুলো ওর বাবা মায়ের মধ্যে হলো, সৎ ফ্যামিলিতে আসা থেকে শুরু করে, এবং সবকিছুর মধ্যে ওর এই যে পরিবর্তন, সেটার একটা ছাপ থাকলেও থাকতে পারে। সে বিষয়টা যেহেতু ও পরিষ্কার না, কারণ ওর শিশু বয়স থেকে জিনিসটা পরিষ্কার ছিল না, সে বিষয়টা আমরাও পরিষ্কার না। তবে আমরা অনুমান করে হলেও বলতে পারি যে একটা হিজড়া শিশু যখন একটা ছোট ফ্যামিলিতে বড় হয়, তখন তার যে অবর্ণনীয় শৈশব থাকে, সেই শৈশবে আমরা কখনো কখনো এরকম দেখি যে সে হয়তো এরকম একটা শৈশবই পায়নি। 3-4 পর্যন্ত তার আসল মাকে সে জানি না, কারণ জন্মের পরপরই এই যে কথা ও বলছিল একটু আগে, যে সানাল হিজড়া, তার কাছে ও যাচ্ছিল, এরকম কোন হিজড়া কমিউনিটিতে তাকে দিয়ে দেওয়া হয়।
তো ও যে সময় পর্যন্ত দেখেছে সেই সময় পর্যন্ত শুধু একটা জিনিসই ও স্পষ্ট করে মনে করতে পেরেছে, সেটা হচ্ছে বাবা মায়ের অনাদর এবং অবহেলা। এবং এতই তীব্র ছিল যে সেই সময়টিতে যে মানুষটি ওকে সাপোর্ট করতো সে একজন হিজড়া ছিল। ওই হিজড়া স্পষ্টভাবে বুঝতে পেরেছিল যে ওকে আমাদের কমিউনিটিতে আসতে হবে, এবং যখন সে কুল কিনারা কোনো কিছু পাচ্ছিল না তখন সে সানাল হিজড়ার কাছে গেল। এরপর থেকে আমরা আবার শুরু করছি। জি বলুন। তারপর যাওয়ার পর সানাল হিজলা আমাকে বিভিন্ন প্রোগ্রামে আমাকে অ্যাটেন্ড করে। তো দেখা যাচ্ছে যে প্রোগ্রামের ভিতরে বাজেট থাকে যে 3,000-4,000 টাকা বিভিন্ন নাচের প্রোগ্রামে। প্রোগ্রাম শেষে সানাল আমাকে 200 টাকা হাতে ধরে দিয়ে বাকি টাকাগুলো নিজে আত্মসাৎ করছে। তারপর একদিন আমি বুঝতে পারি যে আসলে সানাল আমার সাথে চিট করছে। কতদিন পরে এটা? বছর খানিক পর। কি ধরনের প্রোগ্রামে আপনি নাচতেন? কোন ফ্যামিলি কোন উৎসব বা কোন বিয়ের অনুষ্ঠান বা কোন সাংস্কৃতিক কোন অনুষ্ঠান। আপনি যেখানে গেলেন সোনাল হিজড়ার ওখানে আপনার মতো লোকজন কি আরো ছিল? হ্যাঁ, 2-3 জন ছিল। আচ্ছা, ওরা সবাই মিলে এই কাজটা করতো, নাচতো? হ্যাঁ, ওরা সবাই মিলে। আচ্ছা, তো 1 বছর পরে কি হলো? হ্যাঁ, তখন আমি ওর থেকে সরে যাই। সরে গিয়ে আমি আমাদের নারায়ণগঞ্জ জিমখানা নামে একটা জায়গা পরিচিত, তো সেই জিমখানাতে আমি যাই। যাওয়ার পর ওখানে হিজড়া সর্দারিনী ময়ূরী হিজড়া, তার কাছে আমি গিয়ে তাকে বলি যে আমার একটু আশ্রয়ের প্রয়োজন। তখন সে আমাকে বলল, তোমার কোনো সমস্যা নাই, আমি তোমাকে আশ্রয় দেব। আচ্ছা, ফাইন। তার মানে এই 1 বছরের মধ্যে আপনি এই হিজড়ার সন্ধান পেয়েছেন, যার কাছে আপনি গেলেন, ময়ূরী, তার সন্ধান আপনি পেয়েছেন। ওকে, এই যে 1 বছর সময় চলে গেল, এই সময়ের মধ্যে কি আপনার ফ্যামিলি থেকে আপনার সঙ্গে কোনো যোগাযোগ, বা আপনি কি আপনার ফ্যামিলিতে যেতে পারতেন? না, যাওয়ার অনেকবার চেষ্টা করেছি, কিন্তু সানাল হিজড়ার সাথে যোগাযোগ করে যখন আমি সমাজে আমি হিজড়া পরিচয় যখন পরিচিত হয়ে যাই, তখন আমার ফ্যামিলি আমাকে আরো দূরত্ব করে দিল। তখন আমি আর আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করতে চাইলেও আমার ফ্যামিলি আমার সাথে যোগাযোগ করে না। পরে তো আমি ময়ূরী হিজড়ার সাথে যোগ দিই। তারপর যোগ দেওয়ার পর ময়ূরী হিজড়া আমাকে সে তার নিজের মতো করে আমাকে সে তৈরি করলো, বিভিন্ন টোগ্রামে আমাকে নিয়ে যায়। তো সানাল হিজড়া যেটা আমার সাথে করছে, ময়ূরী হিজড়া সেটা আমার সাথে করে নাই। তো আমি বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রামে যাই, আমার দিন দিন আমি ভালো দিকে যাচ্ছি, টাকা পয়সা দিক দিয়ে স্বাবলম্বী হচ্ছি, খাওয়া দাওয়া আমি ঠিক মতো করতে পারছি, ভালো পড়তে পারছি, ভালোভাবে চলতে পারছি। কিন্তু এর ভিতরে একটা জিনিসে হয় যে আমার একটা পরিচয় হয়ে যায়। অলি থেকে হয়ে যায় আমি শিলা হিজড়া। অলি আহমেদ থেকে আপনি হয়ে গেলেন শিলা হিজড়া, তাই তো? জি। কিভাবে পরিবর্তনটা ঘটলো? কে এই নামটা দিল? আমার নাচের দর্শকরা শিলা নামে ডাকতো আপনাকে? হ্যাঁ, আমার সবসময় একটা পছন্দের গান ছিল, যে গানটি আমি সবসময় ড্যান্স করতাম। শিলা কি জওয়ানি যে একটা গান ছিল। আমি এই যে নাচটার কথা আপনি বলছেন, এই নাচগুলো কি কেউ আপনাকে শিখিয়েছে, নাকি আপনি আপনি নিজের মতো করে নিজের থেকে আর কি আমার শিখা? ওকে, যেহেতু অনুষ্ঠানটা ভিডিও হচ্ছে, হ্যাঁ, আপনি কি ছোট কোনো 2-1টা মুদ্রা আমাদেরকে দেখাতে পারবেন বসে থেকেই, একটু হাত দিয়ে বা কোনো কিছুতে, জাস্ট ছোট্ট করে? ছোট্ট করে বলতে আমি, আপনার গানটা লাগবে? হ্যাঁ। ওকে, সো আমরা ট্রাই করতে পারি। ওকে, ফাইন। গানটা আমি পেয়ে গেছি, তো আমরা একটু জাস্ট স্যাম্পল হিসেবে আমাদের দর্শকদের দেখাতে পারি? অবশ্যই। ঠিক আছে, এবং আমার মনে হয় আপনি নিজেও খুব ইন্টারেস্ট ফিল করছেন। যারা এই ভিডিও ক্লিপসটা একটু দেখতে চান তাদেরকে কিন্তু কষ্ট করে একটু ফেসবুকে আসতে হবে। আমরা চেষ্টা করছি একটা ছোট্ট স্যাম্পল আপনাদেরকে দেখানোর জন্য। আমি কি গানটা ছেড়ে দিব? এই ভিডিওটা দেখতে চান ইনফ্যাক্ট, তারা চলে আসতে পারেন। একটা গান মানুষের জীবনের নামকে পরিবর্তন করে দিল, এবং ছোট একটা স্যাম্পল আমরা দিয়ে দিচ্ছি প্রিয় শ্রোতা। এই গানের ডান্স করতেন হচ্ছে আমাদের এখানে যিনি বসে আছেন, তাকে ততদিন পর্যন্ত আমরা জানতাম হচ্ছে অলি আহমেদ নামে, হ্যাঁ, এবং সেই গানে নাচ করত, এবং ধীরে ধীরে তার পরিচয় হয়ে গেল এই গানের সাথে নাচার কারণে শিলা হিজড়া নামে। ডান্সটা কেমন লাগবে আপনাদের কাছে জানি না, কিন্তু যদি এইভাবে ভাবার চেষ্টা করেন যে মানুষের নামের পরিবর্তন হয়ে যাচ্ছে একটা গানের মধ্য দিয়ে, এবং তার যে নাম, সেই নামটা আসলে যে পরিবার রেখেছিল সেই পরিবারও ঠিক সেভাবে ধরে রাখতে পারল না, তাকে ছেড়ে দিতে হলো, এবং একটা সময় গিয়ে সে পরিচয় পেল আমজনতার কাছ থেকে, এবং সেই আমজনতা তাকে রিকগনাইজ করছে একটা গানের মধ্য দিয়ে, শিলা। এবং এই শিলা নামটা ধরেই তাকে বাকি জীবনটা চলতে হবে। একটু অন্যভাবে ভাবা যায়। বাই দ্য ওয়ে, আমরা কন্টিনিউ করতে চাই। আপনাকে
ময়ূরী হিজড়া বিভিন্ন ফাংশনে নিয়ে যাচ্ছে, আপনি এই গানের সাথে নাচছেন এবং এটা দেখে আপনার দর্শকরা আপনাকে শিলা হিজড়া নামে নাম দিয়ে দিল। তারপর এই নামই আমি সবার কাছে পরিচিত হয়ে গেলাম। প্রিয় শ্রোতা, আমি ফাঁকে একটু বলে নেই, এই ভিডিওটা আমরা আমাদের ফেসবুকে দিয়ে দিচ্ছি, হয়তো একটু সময় লাগবে এটা আপলোড হতে। আপনি কি আপনার ভিউয়ার্স যারা আছে, বন্ধু বান্ধবী যারা আছে, তাদেরকে আহ্বান জানাতে চান কিনা আপনার এই হট ভিডিওটা দেখার জন্য? ওকে, আমি এতটুকুই বলবো যে আমার যে রিলেটিভ যারা আছে বা এবিসি রেডিওর যে শ্রোতা আছে সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা দেখবেন। ইনফ্যাক্ট আপনি যেটা করেন স্টেজে সেটা তো এই ছোট্ট জায়গাতে করা সম্ভব ছিল না, ছোট্ট একটা স্যাম্পল দিয়েছেন আপনি, আর আমার ওরকম কোনো ছিল না, প্রিপারেশনও ছিল না। ওকে, বাই দ্য ওয়ে, সো যারা দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। ওকে, তারপর ময়ূরী হিজড়ার সাথে বিভিন্ন প্রোগ্রামে যাই, সে আমাকে বিভিন্ন প্রোগ্রামে সুযোগ করে দেয়। আর বিভিন্ন সময় কালেকশনেও যাইতাম। তো কালেকশন করতে গেলে যে সমস্যাটা আর কি বেশি দেখা যাইতো বা নিজের কাছে কষ্ট লাগতো, সেটা হচ্ছে যে অনেক সময় দোকানে যাইতাম, তো দেখা যাচ্ছে যে অনেকে অনেক বাজে কথা বলতো। যখন আপনি কালেকশনে গেলেন সেই সময়টাতে আপনার বয়স কত? 16 কিংবা 17 হবে। বাড়ি ছেড়েছেন কবে? 12 বছর। তার মানে এই 4 বছর। এই 4 বছরে কি আপনার বাড়ির সাথে কোনো যোগাযোগ হয়েছে? শিলা হিজড়ায় যে পরিণত হয়েছি, আমি যে শিলা, আমি সেইভাবেই আমি আমার বাবার সামনে আমি যাই। যাওয়ার পর আমার বাবা আমাকে বলতেছে যে না, তোকে আমি আমার সন্তান হিসাবে আমি সাপোর্ট করব না, তুই তোর মতো থাক, আমাদেরকে আমাদের মতো থাকতে দে। পরে আমার বাবাকে আমি বললাম যে বাবা, আমি সবার চোখে যাই হই অন্য মানুষ, কিন্তু আমি তো তোমাদের কাছে আমি তোমাদের সন্তান। তখন বাবা আমাকে আর কি বকাঝকা দেয়, অনেক বাজে কথা বলে। এরপর আমি আর বাবার সাথে যোগাযোগ করার চেষ্টা করি না। আপনি কি এই শাড়ি পরে একেবারে একটা নারী সেজে বাড়িতে গিয়েছিলেন? হ্যাঁ, আমি একটা নারী সেজে আমি আমার বাবার সামনে গিয়েছিলাম। কতদিন পরে গিয়েছিলেন বাড়ি ছাড়ার? 2 বছর পর আমি গিয়েছিলাম। মার সঙ্গে কি এরপর আর কোনো যোগাযোগ হয়েছে আপনার? না, মায়ের সঙ্গে আমার আর কোনো যোগাযোগ নেই। আপনি যে কমিউনিটিতে গেলেন সেই কমিউনিটির কাউকে কি আপনি কখনো মা ডাকতেন বা কোনো নিয়ম নীতি আছে কিনা ইনফ্যাক্ট ওখানে? হ্যাঁ, আমার গুরু মা, আমি তার মাঝে আমার মাকে খুঁজে পাইতাম। প্রিয় শ্রোতা, আমরা জায়গাটিতে ছোট্ট একটা বিরতি নিতে চাই। আমরা রাত 12:06 ফিরে আসব। আপনারা শুনছেন আজকে, এখন আমরা পরিষ্কার করেই বলতে পারি, শিলা হিজড়ার জীবনের গল্প। এবং এই শিলা হিজড়ার জীবনের গল্প আমাদেরকে শেষ পর্যন্ত কোথায় নিয়ে যায়? আজকের জীবনের গল্পের সবচেয়ে ইন্টারেস্টিং এবং টার্নিং পয়েন্ট আমরা এখন পর্যন্ত আসেনি। আমরা এরকম বলতে পারবো বাংলাদেশে কতগুলো হিজড়া আছেন, তাদের পরিসংখ্যান নিশ্চয়ই খুঁজলে পাওয়া যাবে, এবং তাদের জীবনে বিটার এক্সপেরিয়েন্স শৈশব থেকে শুরু করে একটা হিজড়ায় পরিণত হওয়া সমাজের কাছে তাদের জীবনে এর চাইতেও অনেক ভয়াবহ রকমের অভিজ্ঞতা আছে, কিংবা এর চেয়েও কম। কিন্তু শিলাকে আমরা কেন হ্যালো 8920 জন্য নির্বাচন করলাম, এবং শিলার জীবনের টার্নিং পয়েন্ট আসলে কি, কেনই শিলা হ্যালো 8920 তার জীবনের গল্প বলতে আসলো, দ্যাট ইজ দ্য আল্টিমা অফ দ্য স্টোরি। এবং এই জায়গাটিতে আমরা আসব ঠিক রাত 12:06 পর থেকে। সুতরাং সবাইকে বলছি আজকের এই জীবনের গল্পটি খুব মনোযোগ দিয়ে শোনার জন্য, এবং যে আজকে সোসাইটিতে অনেক বড় একটা হিট করার মতো স্টোরি হচ্ছে আজকের হ্যালো 8920। যারা শিলা হিজড়াকে দেখতে চান, এই ভিডিওটা দিয়ে দেওয়া হয়েছে ফেসবুকে, চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক রাত 12:06। প্রিয় শ্রোতা, সময় এখন রাত 12:06। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, এবং সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজে শাকিল, খালিদ এবং লোবান। এবং আজকে যার জীবনের গল্প প্রচারিত হচ্ছে, অ্যাকর্ডিং টু হার ভয়েস আমরা বলবো, তার নাম হচ্ছে শিলা হিজড়া। শিলার জীবনের গল্পে আমরা ফিরে যেতে চাই। যদিও হিজড়া শব্দটি নিয়ে আমাদের যথেষ্ট আপত্তি আছে, এটা আসলে কমিউনিটিতে এক ধরনের স্ল্যাংই হয়ে গেছে আমরা বলতে চাই, কিন্তু ওদের নিয়ে আরো ভালো ভালো কিছু শব্দ আছে, বৃহন্নল্লা থেকে শুরু করে অনেক কিছুই, সেগুলো হয়তো মানুষের কাছে পরিচিত নয়। আমরা দ্বিতীয়বারের মতো হ্যালো 8920 একজন হিজড়ার জীবনের গল্প প্রচার করছি। এর আগে আপনারা হয়তো বা শুনে থাকবেন, রন্টি হিজড়া নামে একজন বন্ধু আমাদের এখানে এসেছিল, যার জীবনের গল্প প্রচার করা হয়েছিল। ব্যাপক সাড়া পেয়েছিলাম আমরা,
এবং আজকে যার জীবনের গল্প প্রচার করা হচ্ছে ইন এ ডিফারেন্ট অ্যাঙ্গেল, তার জীবনের গল্প আমাদেরকে অনেক বড় কিছু আজকে একটা শিখিয়ে যাবে এবং সেটা নিয়ে আলোচনা সমালোচনার অফকোর্স একটা জায়গা আছে, আমরা সেখান থেকে ফিরতে চাই। আর এই ফাঁকে সবাইকে বলছি, আপনি যদি হ্যালো 8920 তে এসে আপনার জীবনের গল্প বলতে চান, সেক্ষেত্রে আপনি আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এছাড়াও আপনি পুরনো নাম্বারে ফোন করতে পারেন, আমাদের নাম্বারটি হচ্ছে 91156668। আবারও বলছি 91156668। আর ফেসবুকে শিলা হিজরার ছবি এবং একই সাথে তার একটা ছোট্ট ভিডিও ক্লিপস দিয়ে দেওয়া হয়েছে, আপনারা চাইলে এসে দেখতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলি www.facebook.com/HELLO8920। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। শিলা, তারপর দেখা যাচ্ছে মানুষ আমাদেরকে অবহেলাটাই বেশি করে। এর ভিতরে আমাদের নারায়ণগঞ্জ মেমিং চাইনিজ নামে একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে, যেখানে শুধু হাই সোসাইটি লোকেরাই ওখানে যাতায়াতটা বেশি। তো একদিন যাওয়ার পর সবাই হাসাহাসি শুরু করে দিল। তো এরপর আমি যখন বসি, তো একজন লোক এসে আমাকে প্রশ্ন করলো যে কি লাগবে, তো তাকে বললাম যে আমি স্যুপ খাবো। এর ভিতরে দেখা যাচ্ছে যে আমার পাশে কিছু কলেজ স্টুডেন্ট ছিল, আরো হাই সোসাইটি অনেক লোক ছিল। এরা আর কি আমার কাছ থেকে উঠে গেল, এক পর্যায়ে চলেই গেল। তখন একটু মন খারাপ করলাম যে বিধাতা সৃষ্টির ফসল যদি হিজড়া সম্প্রদায় হয়, তবে কেন এই সমাজের মানুষগুলো থেকে কেন আমাদের অবহেলা করা হয়? এটা আমার 16 কোটি মানুষ। ইনফ্যাক্ট প্রশ্নটা হ্যাঁ নিশ্চয়ই আমারও, এবং এটা সত্যি কথা বলতে কি মানে এই চিত্র যে রাতারাতি পরিবর্তন হবে সেটা সম্ভব না, বাট আমরা নক করতে চাই। আমি এটা ড্যামলি শিওর এই শিলা আজকে এখানে হ্যালো 8920 তে জীবনের গল্প বলছে বলেই অনেক বেশি কিউরিওসিটি নিয়ে অনেকেই হয়তো আজকে প্রথমবারের মতো হ্যালো 8920 শুনছেন, কারণ ও হিজড়া। ও যে মেসেজটা এখানে দিতে এসছে, সে মেসেজটা অনেকেই নেবেন না, আজকের এই পর্বটিকে অনেকেই বিনোদন হিসেবে নেবেন। আমি জানি যতবারই আমরা গলা ফেটে বলি না কেন হ্যালো 8920 কোনো বিনোদনের অনুষ্ঠান নয়, তারপরেও এগুলো কারো কারো কাছে বিনোদন। এবং যে মেসেজটা আমরা দেবার চেষ্টা করছি সেটা হয়তো অনেকেই নেবেন না। এটাও ঠিক যে ও আজকের অনুষ্ঠানটা শেষ করে যখন হয়তো এখান থেকে বের হয়ে যাবে, অনেক লোক ওকে দেখার জন্য নিচে দাঁড়িয়ে থাকবে। এই যে ব্যাপারগুলো, এই যে সেন্সটা গ্রো করা, এটা এই সমাজটা রাতারাতি পাল্টে যাবে না। এটার জন্য বাবা মার কাছ থেকে একেবারে সন্তান যারা আছে সেখান থেকে একটা চরম পরিবর্তন আসা প্রয়োজন। সেই কথাগুলো নয় আমরা শেষের দিকে বলবো, আমরা স্টোরির দিকে আরো যেতে চাই, কারণ আজকের এই হিজড়া নিয়ে আমাদের আসলে বলার জায়গা না, আমাদের বলার জায়গাটা আসলে অন্যখানে। সেই জায়গাটা এখন পর্যন্ত আমরা নক করিনি, তবে আমরা যাচ্ছি সেই জায়গাটিতে। তারপর বলুন। তারপর আমি বাসায় চিন্তা করলাম যে মানুষ আমাদেরকে কেন অবহেলা করে। এরপর দেখা যাচ্ছে সোনাইগাঁয়ে আমার একটা নাচের প্রোগ্রাম ছিল, তো ওখানে আমাকে আর কি চেয়েছে, আর আমার রিলেটিভ লোকরা যারা অনুষ্ঠানটা কি করবে ফোন করেছিল, তাদেরকে বলছে যে আমি আমার সাথে আর আমার 2জন সহপাঠী নিয়ে আসবো। বলতেছে যে না, তুমি একাই 100, তুমি আসো। গুরুমা ময়ূরী হিজড়া, তাকে বলে আমি গেলাম। প্রোগ্রামটা খুব ভালো হলো, দর্শক আমাকে খুব এনজয় করলেন, দর্শকরা হ্যাঁ এনজয় করলো আমাকে নিয়ে। আমিও আপনি কিভাবে কথা বলেন ফ্রেন্ডের সাথে, মানে যেভাবে এখন বলছেন? হ্যাঁ, আমি এইভাবেই সবার সাথে কথা বলি। ফাইন, বলেন তারপর। তো প্রোগ্রাম শেষে আমি আমার যেটা আমার প্রাপ্য ছিল, কি ওরা 4000 টাকা দিল। জি। টাকাটা নিয়ে আমি ওদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। তো তখন আমার প্রোগ্রামটা শেষ হয়েছে রাত 12টায়। সোনারগাঁ থেকে আসতে আসতে আমার সাইনবোর্ডে ওখানে আসতেছে প্রায় 1-1.5টার পুরো বেজে গেল। তখন আমি ওখানে ওই মুহূর্তে কোনো পরিবহন পাচ্ছিলাম না, তো অনেকক্ষণ আমি ওখানে ওয়েট করতেছিলাম। তো ওই মুহূর্তে দেখি যে চিটাং রোডের ওদিক থেকে আর কি সোনারগাঁয়ের ওই রাস্তা দিয়ে ওদিক থেকে দেখলাম যে একটা কালো মাইকো সাইনবোর্ডের ওখানে আর কি থামানোর পর আমাকে দেখে মনে করেন দেখলাম 2-3টা ছেলে ওই গাড়ি থেকে বের হয়ে মনে করেন আমাকে এমন ভাবে ধরলো যেমন সিনেমাতে যেটা হয়, একজন ভিলেন
ভিলেনের দল সৈন্য যেভাবে নায়িকাকে অ্যাটাক করে, ঠিক আমার বেলায় ওরকমটাই হলো। আমাকে এমন ভাবে গাড়ি থেকে নেমে আমাকে আর কি ওরা জাপটে ধরে আমাকে গাড়িতে নিয়ে গেল যে আমি ভাবতেই পারছিলাম যে এই মুহূর্তে কি হচ্ছে। টেনে হেঁচড়ে তুলে আমার ওরা মুখে আর কি নুমাল চেপে ধরলো। যাতে একটা কিছু হবে, আমাকে এমন ভাবে ধরলো যে আমি নড়াচড়া করতে পারছিলাম না। গাড়ির সামনেতে ছিল বোধহয় 2 জন আর পিছনে ছিল 3-4 জন। সড়ক পথে আমাকে ওরা টঙ্গিতে নিয়ে আসে, গাড়ি থেকে টেনে হেঁচড়ে আমার মুখ ধরা, একজন আমাকে মুখ ধরে রেখেছে আর 3-4 জন আমাকে মাঠে আমাকে ওরা নিয়ে যায়। মানে যা হয় সেখানে যে কিছু খারাপ বকাটির ছেলেরা একজন একটা মেয়েকে পেলে যেটা করে, আমাকে ওরা 2 জন হাতে ধরে রাখছে, 2 জন পায়ে ধরে রাখছে, আমাকে বিভিন্ন ভাবে ওরা ওখানে আমাকে নির্যাতন করছে, যেটা বর্ণনা দেওয়ার মতো না। So it was rape basically. হ্যাঁ, তো ফজর পর্যন্ত ওরা আমাকে বিভিন্ন ভাবে টর্চার করে, যে যেভাবে পারছে আমাকে, মানে একটা হিংস্র হায়না বা হিংস্র একটা প্রাণী, একটা মানে ক্ষুধার্ত অবস্থায় খাবার পেলে যেরকমটা করে বা যেরকমটা হয়ে যায়, আমাকে ঠিক ওই মুহূর্ত ওরা আর কি আমার বেলাতেই সেটা করেছে, আমার বেলাতে সেটা হয়েছে। কান্না বিজড়িত কণ্ঠে আমি ওদেরকে বলছিলাম যে তোমরা আমাকে ছেড়ে দাও, কেন তোমরা আমাকে নিয়ে আসছো। আমাকে এমন ভাবে আঘাত করতেছে যেমন আমার বিভিন্ন জায়গাতে ওরা টাচ করছে। তো এক পর্যায়ে ফজরের আজান দিয়ে দেয়, তো ওই মুহূর্ত ওরা আমাকে ছেড়ে ওরা সেখান থেকে চলে যায়। আমি একটা ধর্ষিতা মেয়ে, মানে তাকে ধর্ষণ করার পর, রেপ করার পর ওই মেয়েটার বেলায় যেটা হয়, ওই অবস্থাতে মেয়েটা যা করে, আমার বেলাটাই সেটাই হয়েছে। আমি তখন ডানে বামে আমি কিচ্ছু দেখছিলাম না, আমি সোজা পায়ে হাঁটতেছিলাম। তো 2টা নাইট গার্ড আমাকে সেখান থেকে উদ্ধার করে তারা আমাকে বলে যে তুমি কোথায় যাবা, এটা কিভাবে হলো, এ কি অবস্থা তোমার। তখন আমি তাদেরকে সিম্পল একটা বর্ণনা দেই যে আমাকে কিছু বকাটিরা আমাকে ওই জায়গা থেকে আমাকে এখানে নিয়ে আসছে। নাইট গার্ডরা আমাকে বলল, মা যেটা হয়েছে তোমার সাথে এটা সচরাচর সমাজে হয়। তো যাই হোক, নাইট গার্ডরা আমাকে 200 টাকা আমাকে হাতে ধরিয়ে দিল। তারপর কোনোভাবে আমি আসি। তো আসার সময় আমাকে বিভিন্ন ভাবে পথে আমাকে বিভিন্ন মানুষের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়। ওই অবস্থাতে মানে চিড়িয়াখানাতে যেভাবে আর কি এরা জীবজন্তুগুলোকে দেখে, অবাক করে একটা জিনিস দেখে, ঠিক সেইভাবে আমাকে আসার পথে মানুষ আমাকে ওইভাবে দেখছে। গুলিস্থানে যখন আমি নামি নারায়ণগঞ্জের গাড়িতে ওঠার জন্য, গুলিস্থানে এক কথায় আমাকে নিয়ে মানুষ ভিড় করে দেখছে আমার একই অবস্থা। পরে আমি কোনোভাবে নারায়ণগঞ্জে আসি, এজন্য কদিন আমাকে রেস্টে থাকতে হয়। আসলে একটা মেয়ে যখন ধর্ষণ হয় তখন তার জন্য অনেক কিছুই করা হয় বা সে অনেক জায়গায় যেতে পারে, কিন্তু আমরা এই সমাজের ভিতরে আমরা হিজড়ারা যখন বিভিন্ন জায়গাতে ধর্ষিত হই, বিভিন্ন জায়গাতে আমরা লাঞ্ছিত হই, অবহেলিত হই, সেটা আসলে কারো কাছে আমরা প্রকাশ করতে পারি না। নেই আমাদের জন্য কোনো আইন, নেই আমাদের জন্য কোনো নীতি, কোনো কাঠগড়াতে গিয়েও আমরা দাঁড়াতে পারি না বা দাঁড়ানোর কোনো সুযোগ আমাদের এই বাংলাতে নেই। আপনি কি করলেন আলটিমেটলি? ঘটনাটা ঘটার পরে আপনার ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন ছিল বা ডাক্তারের কাছে গেলেন, আপনার কমিউনিটিতে ফিরে গেলেন, আপনি কি করলেন আলটিমেটলি? আপনি এসে তো কাউকে না কাউকে বলেছেন যে আপনার সঙ্গে এরকম হলো, বা কি স্টেপটা কি ছিল আমি একটু শুনতে চাই। আমার মানে এক বান্ধবী, ও হিজড়া, ওকে আমি বলি, ওর নাম হচ্ছে কাঞ্চি। জি। তো ওই কাঞ্চিকে আমি বললাম যে দেখ আমার উপর এটা হয়েছে আর এই জন্য আমি আসতে পারিনি, এটা সেটা। ও আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, এক ফার্মেসিতে আমাকে যখন নিয়ে যায় তখন আমাকে ওই ফার্মেসিতে যে কর্তব্যরত একজন ডাক্তার ছিল, বান্ধবীকে বলে যে তুমি ওই বাইরে যাও, আমি ওর সাথে কথা বলতে চাই। ওকে। সে ওই ডাক্তার পর্যন্ত আমাকে বলতেছে যে তোমার উপর কি হয়েছিল, কোথায় তোমার আঘাত হয়েছে, কোথায়, আমি একটু দেখতে চাই, এইটা সেটা। মানে আমি যখন ডাক্তারের কাছে গেলাম তখন আমার মনে হচ্ছিল যে আমি টঙ্গীর ইচ্ছে যেভাবে ধর্ষিত হয়েছিলাম
আমার মনে হচ্ছিল যে আমি সেই ডাক্তারের চেম্বারে সেই একই ভাবে সেই ডাক্তারের হাতে আমি ধর্ষিত হচ্ছে। ওই ডাক্তার আমাকে মানে টাচ করে সে আমার কাছ থেকে কোন একটা অনুভূতি নিতে যাচ্ছে, মানে সে ডাক্তারও আমার কাছ থেকে কিছু একটা পেতে চাচ্ছে। আমি তাকে একটা কথাই বললাম যে আমি রুগী, আপনি ডাক্তার, অতএব আপনি আপনার কর্তব্য পালন করুন। এরপর ঘাড়ে তারপর বুকে কিছু দাগ ছিল, কাটার আঘাত ছিল, সেগুলো স্ট্যাবলম দিয়ে ওয়াশ করে তারপর আমাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হলো 14 দিনে। এরপর আমি ওষুধ খেয়ে পুনরায় সুস্থ হই। ওকে, তো সুস্থ হওয়ার পরে আমি আবার আমার কাজে জয়েন দিই। আমি কালেকশনে আবার বের হই। তার কাছে ছেলে আমার পিছু নেয়, যাচ্ছি তো আমার পিছু ও যাচ্ছে। তো ওকে আমি বললাম যে আপনার প্রবলেমটা কি, আপনি আমার পিছু নিচ্ছেন কেন? তখন ও আমাকে বলছে যে ম্যাডাম আপনার নাম্বারটা কি আমাকে দেওয়া যাবে? তো আমি বললাম আপনি আমার নাম্বার দিয়ে কি করবেন? ও আমাকে বলছে যে হ্যাঁ, নাম্বারটা দিলে আমি খুশি হতাম। ওকে, হ্যাঁ, পরেও আমি ওকে নাম্বারটা দেই। তারপরে সেদিন রাতেও আমাকে ফোন দেয়, ফোন দিয়ে আমাকে বলছে যে আমি আপনার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই। মানে এই ছেলেটাই আপনার সঙ্গে ফোন দিয়ে বলছে ফ্রেন্ডশিপ করতে চাই? হ্যাঁ। ওকে, তারপর? মানে আমি বলছি যে ফ্রেন্ডশিপ করতে চান, আপনি কে, আপনি আমাকে ফোন দিয়েছেন? বলছে এই যে আমি আজকে আপনার থেকে নাম্বারটি নিলাম না, তো আমি আপনার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই, আমি অভি নামে পরিচয়? অভি নামে পরিচয়টা দেয়। তখন আমি ওকে একটা কথাই বললাম কবিতার মতো যে আমি তো কাগজের ফুল, দেখতে সুন্দর, আমার তো কোনো সুবাস নাই, আপনি আমার সম্পর্কে কতটুকু জানেন? তখন ও আমাকে বলল যে আপনি যেই হন না কেন আমি আপনার সাথে ফ্রেন্ডশিপ করবো। তো আমি ওকে বলি যে দেখেন, আমি তো একটা হিজড়া, এই সমাজের লাঞ্ছিত বঞ্চিত অবহেলার মাঝে আমার জীবন, আমি চাই না আমার এই জীবনের সাথে আপনার জীবনটা জড়াতে। ফ্রেন্ডশিপ করতে চাচ্ছেন, আমি সেটাও চাচ্ছি না। তো বললো যে আপনি যাই হন না কেন সেটা বড় কথা না, আপনি যে একটা মানুষ সেটাই সবচেয়ে বড় কথা। মানে এক কথায় আমি ওর তর্ক বিতর্কে ওর সাথে আর পারলাম না। এক পর্যায়ে আমি ওর প্রপোজ অ্যাকসেপ্ট করলাম। মানে ফ্রেন্ডশিপ করলেন? হ্যাঁ, ফ্রেন্ডশিপ অ্যাকসেপ্ট করলাম। ওকে, সে ছিল অভি। কত সালের ঘটনা এটা? এটা হচ্ছে আজ থেকে 1.5 বছর আগে। 1.5 বছর আগের ঘটনা। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গায় নোট করতে চাই আপনাদের সবাইকে, আমরা যেটা বলছিলাম যে ঘটনার টার্নটা আসলে ঘটবে হচ্ছে রাত 12:06 পরে। যেই অভি ছেলেটির কথা বলা হচ্ছে সেই অভি ছেলেটি এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে আছে। ইনফ্যাক্ট প্রথম থেকেই ছিল, কিন্তু আমরা গল্পের প্রয়োজনে তাকে পরিচয় করাইনি। তো আমি সরাসরি অভির কাছ থেকে জানতে চাই যে অভি আসলে কি হয়েছিল ওই সময়টাতে। ও যেটা বললো যে আপনি পিছন থেকে ডাক দিয়ে ওকে বললেন যে ম্যাডাম আপনার ফোন নাম্বারটা পাওয়া যাবে কিনা, আসলে কি হয়েছিল, কি মানে ঘটনাটা কি ছিল? ইনফ্যাক্ট এরকম ভাবে কোন একটা মেয়ে বা একটা মানুষের নাম্বার চাওয়াটাও তো এক ধরনের শালীনতা ব্যাপার না, তাই না? তো সেই জায়গা থেকে আসলে কি হয়েছিল আমাকে একটু বলেন তো, বা কি ফিল করেছিলেন আপনি ওনাকে দেখে? ওর পিছনে পিছনে আমি মেয়ে ভাই ওরে গেছিলাম। তারপর ওদিন রাত্রে আমি ওরে ফোন দিই, ফোন দেওয়ার পরে ও আমারে বলে দেখো আমি তো কাগজের ফুল, দেখতে সুন্দর, যার কোনো সুবাস নেই। আমারে বলে তুমি তো আমার মেয়ে ভাবতেছো, আসলে আমি মেয়ে না। আচ্ছা, তখন কিভাবে দেখেছিলেন ওকে, মানে কি ধরনের ড্রেসে ছিল? শাড়ি পরা ছিল। আচ্ছা, শাড়ি পরা ছিল এবং দেখতে সুন্দরও লাগছিল। একটা মেয়েকে যেরকম ওই সময়টাতে আপনি কোনো ধরনের ভাবেনি নেই যে ও হিজড়া বা অন্য? জি, বুঝাই যায়নি হিজড়া। ওকে, তারপর ওকে বললাম যে দেখো তুমি হিজড়াও, তাতে কোনো আমার সমস্যা নাই, তোমার সাথে আমি ফ্রেন্ডশিপ করতে চাই। ও প্রথমে না করে, আচ্ছা, তারপর রাজি হয়। ওকে, আপনার কাছে আবারও ফিরছি। শিলা, তারপর কি হলো? তারপর আমি তো বললামই যে আমি ওর তর্ক বিতর্কের সাথে আর পাচ্ছিলাম না। তো আমি ওকে একটা তারিখ সেট করে দেই যে তুমি আমার সাথে মিট করো, মিট করলে আর কি বোঝা যাবে যে কি হয় বা কি বলতে চাও বা আমার কি বলার। তো এক পর্যায়ে ওকে আমি বলি আমার বাড়িতে আসার জন্য, যেহেতু আমি একজন হিজড়া। হ্যাঁ, ও তো ভুলেইছে যে আমি দেখতে তখন মেয়েদের মতোই ছিলাম, কিন্তু আমার কাছে একটাই সংকোচ ছিল যে আমি হিজড়া। তো আমার বাড়িতে আসার পর ওকে আমি বলি যে আচ্ছা প্রবলেমটা কি? ও আমাকে বলে যে আমি তোমার সুখে দুঃখে পাশে থাকতে চাই। তোকে আমি বললাম তুমি আমার সুখে দুঃখে আমার পাশে থাকতে চাও, এজন্য তো তোমার অনেক বাধা আসবে, অনেক বাধার সম্মুখীন তোমাকে হতে হবে, তুমি কি পারবা হাজার ঝড় তুফানের মাঝে আমার হাতটা শক্ত করে ধরে রাখতে? তখন ও আমাকে বলে তুমি যদি পারো সেই বাধায় আমার পাশে থাকতে, আমি কেন সেই বাধায় সেই ঝড়ে তোমার পাশে থাকতে পারবো না তোমার হাতটা ধরে রেখে? তো আমি আর কিছু বললাম না। এভাবেই আমার বাসায় ওই দিনটা ছিল ওর প্রথম আসা। এরপরে ও নিয়মিত আমার বাসায় আসতে থাকে। আপনার বাসা তো হিজড়া কমিউনিটির মধ্যেই ছিল, তাই নয় কি?
আপনারা কি আলাদা থাকতেন নাকি একই সাথে সবাই মিলে বসবাস করতেন? কি ছিল ব্যাপারটা? কর্মস্থল যখন আমরা যাইতাম ওর জন্য আমাদের আলাদাভাবে আমাদের একটা ফ্ল্যাট ছিল, ওই ফ্ল্যাটে আমরা সব একত্র হতাম। আর আচ্ছা। আমরা এমনিতে আলাদা বাসা ভাড়া নিয়ে যে যার ভাবে থাকতাম। আলাদা বাসা ভাড়া পাওয়া যেত? আপনি বাসা ভাড়া পেতেন? হ্যাঁ, আসলে যেখানে 2000 টাকা ভাড়া সেখানে কিছু বাড়িয়ে দিতে হতো। আর একটা কথা ভাই, হিজড়াদের মানুষ যতটা খারাপ হবে এরা কিন্তু অতটা খারাপ না। এদের সাথে যখন মানুষ ওঠা বসা করে, এদের সাথে যখন চলে বা মিশে তখন মানুষ বুঝতে পারে। তো আমি অনেক কষ্টে আমি একটা বাসা ভাড়া নিয়ে তো সেখানে আমি থাকি। তো এরা এই বাসাতেই ও প্রথমে আসে? হ্যাঁ, ওই বাসাতেই, আমার ওই ভাড়া বাসাতেই ও প্রথম আসে। তো এই ধরনের বাসাতে যখন একটা ছেলে ঢোকে, সাধারণত ভাড়া বাসায় বিভিন্ন ধরনের সমস্যা তো হওয়ার কথা। বাড়িওয়ালারা সমস্যা করেন, আশেপাশে লোকজন যারা থাকেন তারা সমস্যা করেন। আপনার ক্ষেত্রে কোনো সমস্যা হয়েছিল? বাড়িওয়ালার ক্ষেত্রে আমার ওরকম কোনো সমস্যা হয়নি। এদের সাথে যেহেতু আমার অনেক দিনের সম্পর্ক, এদের বাসায় আমি প্রায় বছর খানিক থাকি, আমি কিরকম সেটা তো তাদের এক ধরনের ধারণা হয়ে গেছে। তো অভি যখন আমার বাসায় আসে ওই ধরনের কোনো প্রবলেম হয় নাই। তো আসার পর ও আমার বাসায় আসতে থাকে, আমার সাথে কথা বলতে থাকে। এক পর্যায়ে এতটাই আমরা মানে কথা বলতে ওঠা বসা করতে করতে এতটাই গভীরতার ভিতরে আমরা চলে যাই যে আমরা একে অপরের সাথে কথা না বলে থাকতে পারি না। একে অপরের সাথে প্রতিদিন কন্টিনিউ দেখা, মানে আমাদের টার্গেট ছিল বা আমাদের উদ্দেশ্য ছিল যে একদিনই আমরা দেখা করবো, এরপর আমরা ফোনেই কথা বলবো। কিন্তু আমাদের রিলেশনটা এতটাই গভীরতা চলে যায়, এতটাই আমরা একে অপরের প্রতি দেওয়ানা আশিকান হয়ে যাই যে একজন আরেকজনকে ছাড়া থাকতেই পারি না। আপনার জায়গা থেকে এটা খুবই ন্যাচারাল, কিন্তু অভির জায়গাটা থেকে এটা কিভাবে খুব সম্ভব ছিল সেটা অভির কাছ থেকে আমি একটু শুনতে চাই। অভি, ও তো সাধারণ মেয়েদের মতো না, টু বি অনেস্ট। আপনি একটা সাধারণ ফ্যামিলিতে বড় হয়েছেন, সাধারণ একটা কমিউনিটিতে বড় হয়েছেন। ওর শৈশব, ওর কমিউনিটি সম্পূর্ণই আলাদা। সেক্ষেত্রে আপনি যখন জানলেন যে ও সাধারণ একটা মেয়ের মতো না, ও হিজড়া আমরা যেটা বলে থাকি, তারপরেও ও যেটা বলছে যে দেওয়ানা আশেকান হয়ে যাওয়া, এটা কিভাবে সম্ভব? আপনার ফিল যেটা ছিল আপনি স্টোরির মতো করেই আমাদেরকে বলেন। ওর আগে আমি একটা মেয়েকে পছন্দ করতাম, ওর সাথে যেভাবে কথা বলতাম, মোবাইলে মেয়ের সাথেও কথা বলতাম, দেখা সাক্ষাৎ হইতো। তো দেখা গেল যে মেয়েটার সাথে আরো ছেলেদের সাথে সম্পর্ক ছিল, রিলেশন ছিল। মেয়েটা আমার গোপন করছে। তারপর জানার পরে ওই মেয়ের সাথে কথাবার্তার যোগাযোগ নাই, খুব কষ্ট পাইছি। এর কিছুদিন পরে শিলার সাথে দেখা। বলতে গেলে ও মেয়ে না হইলেও ও মেয়েদের থেকে খুব আলাদা, ওর মনটা মেয়েদের মতো। তারপর আসা যাওয়া চলতে থাকে। সারাদিন যখন আমি কাজে থাকতাম, ও কাজে থাকতো, ও বাসায় যেত। আগে কোনো সময় আমার যাইতে দেরি হইতো, কি ওর যাইতে দেরি হইতো, আসতো। ওর একটু দেরি হইলে আমি পাগল হয়ে যেতাম। দেখা যাইতেছে ঘন্টার পর ঘন্টা ফোন দিতাম। বাসায় আসলে চিল্লাচিল্লি ঝগড়া হইতো, তখন ও আমার বলতো দেরি হয়ে গেছে। দেখা যাইতেছে ও বাইরে থাকে, সেটা আমার ভালো লাগতো না। ওরে আমি বলি যে তোমার আর হিজড়াগিরি করার দরকার নাই, আমি যে কাজ করি ওতে দুজনে চলে যাব। না, সেটা ঠিক আছে, কিন্তু আমাদের জানার আগ্রহের জায়গাটা হচ্ছে যে আপনি কখনো কি মাথায় এই জিনিসটা আসেনি যে সাধারণ একটা কমিউনিটির মধ্যে, সাধারণ একটা মানুষের মধ্যে, সাধারণ মানুষের আগ্রহের জায়গাটা থাকে একটা সাধারণ মানুষ লিঙ্গের দিক থেকে, সেই জায়গাটা থেকে আপনি অন্য জায়গাটায় চলে যাচ্ছেন। সেটা আপনার বন্ধু বান্ধব, ফ্যামিলিটা তো ভালোভাবে নিবেই না, চারপাশের মানুষজন আপনাকে অনেক কৌতূহল চোখে দেখবে। এই জায়গাগুলোকে আপনি নিজের জায়গা থেকে নিজের মনে কি বুঝ দিয়েছেন আপনি? সবাই তো বিয়ে শাদী করে, মেয়ে নিয়ে ঘর সংসার করে, আমি না হলে ওরা নিয়ে সংসার করলাম। আপনি এটা চিন্তা করেছেন? জি। এবং এটা চিন্তা করে আপনি সোসাইটিকে ফেস করতে পারবেন সেরকম চিন্তা আপনার মাথার মধ্যে ছিল? জি। দ্যাটস ব্রিলিয়ান্ট। ওকে, আসি আপনার কাছে। ওতে ধরনের কথা আপনার সঙ্গে নিঃসন্দেহে বলতো, হ্যাঁ, তখন আপনার ভিতরে ফিলটা কি হতো? আসলে আমি তো জানি যে আমি কি, আমি দেখতে যতটাই মেয়েদের মতো হই না কেন, বা আমার বয়সটা যতই মেয়েদের মতো হোক না কেন, আমি যাই হই না কেন, সেটা বড় কথা না। সবচেয়ে বড় কথা, আমি তো জানি যে আমি একজন হিজড়া, আর আমার তো আর লাইফ হতে পারে না এই সমাজের থেকে, কিন্তু আলাদা আমি। তো আমি সবসময় ওকে ফিরাবার চেষ্টা করতাম, ওকে বলতাম যে তুমি তোমার বাবা মার স্বপ্ন পূরণ করো। প্রত্যেকটা বাবা মারই স্বপ্ন তার ছেলে বিয়ে করবে, তার একটা সংসার হবে, এটা সেটা অনেক কিছুই। তো আমি বলতাম যে প্রত্যেকটা সন্তানের উচিত তার বাবা মার স্বপ্ন পূরণ করা। ওরে আমি বলতাম, তো আমাকে একটা কথাই বলতো যে শিলা, তুমি সবার কাছে হয়তো বা তুমি অন্য মানুষ, কিন্তু তুমি আমার কাছে আমার মনের মানুষ। আর তুমি সবার কাছে হয়তো বা হিজড়া, কিন্তু তুমি আমার কাছে হিজড়া না, তুমি আমার কাছে একান্তই
আমার কাছের একটা মানুষ। আর ওরা আমি মাঝে মধ্যে প্রশ্ন করতাম যে অভি তুমি আমার ভিতরে কি এমন পাইছো যে কারণে তুমি আমি হিজড়া, তুমি জানো যে আমার ডানে বামে কিছু নেই, তারপরে কেন তুমি আমার কাছে পড়ে থাকো? ও আমাকে একটা কথাই বলতো যে শিলা, তোমার ভিতরে আমি যা পাইছি তা আমি 8-10টা মেয়ের ভিতরে আমি পাই নাই আর পাবো না। তো ও আমাকে সবসময় এই কথাটাই বলতো। আর ও একটু আগে বলেছিল, ভাই আপনি শুনেছেন যে ও একটা মেয়ের সাথে রিলেশন ছিল। ওকে, তো ও আমাকে হয়তোবা এখানে হয়তোবা বলতে সংকোচ বোধ করেছে কিনা জানি না, কিন্তু আমাকেও যেটা বলেছে যে ওই মেয়েটা ওকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতো। ওই মেয়েটা নাকি ওর কাছ থেকে টাকা পয়সা খাইতো, এই শপিং এ যাব, এই চাইনিজ রেস্টুরেন্টে যাব, টাকা দাও, এটা করো ওটা করো, ওর কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নিয়েছে। কিন্তু আমি তো ওই মেয়েটা ওকে বোঝে নাই, কিন্তু আমি সবসময় ওকে বোঝার চেষ্টা করি যে একটা মানুষ। একটা ব্যাপার ছিল যে ফ্রেন্ডশিপের জায়গাটা, ও যেটা বলছিল যে আমি তোমাকে ফ্রেন্ড হিসেবে চাই, এবং আপনি তাকে বোঝানোর চেষ্টা করলেন যে আপনার সিচুয়েশনটা আসলে কি, যেটা আপনার জায়গা থেকে খুবই উচিত ছিল। ফ্রেন্ডস আপনারা হয়ে গেছেন ওই দিনের ঘটনার পরে, কিন্তু আপনাদের কথাবার্তা শুনে যেটা আমি বুঝতে পারলাম যে দেওয়ানা আশেকান হয়ে যাওয়া, তার মানে কি আপনার ফ্রেন্ডের চাইতেও একটু বেশি কিছু, মানে ফিলটা কি এরকম চলে আসলো যে দুজনকে ভালোবাসতে শুরু করেছেন? ব্যাপারটা কি এরকম? মানে স্বাভাবিকভাবে আমি আমার কথা বলবো না, অন্য লোকদের কথা বলি যে এখন একটা মেয়ের সাথে আসলে যদি পরিচয় হয় মাস খানিক বা 1 মাস 2 মাস ফ্রেন্ডশিপ থাকে, কিন্তু ওরা আমার বেলায় আমার কাছে মনে হয় যে আমাদের মাস আর 2 বছর যায়নি, আমরা যেদিন আমাদের প্রপোজ হয় এর পরের দিন দেখা হয়, সেদিনই আমাদের বোধহয় ফ্রেন্ডশিপটা ছিল। এরপরে আমাদের ভিতরে যেটা হয়েছে ওটাকে ফ্রেন্ডশিপ বলে না, ওটাকে এক কথায় বলে লাভ রিলেশন। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা বুঝতেই পারছেন যে স্টোরিটা আসলে কোন দিকে ঘুরে গিয়েছে, এবং দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি নিজেই অবাক হয়েছি ট্রুলি যে হিউম্যান লাইফে কত বড় অর্থে, কত বিশাল অর্থে কত কি হতে পারে। এবং শিলা নিজ ঘোষিত, এবং বস্তুতই যদি আমাদের বাংলা শব্দের এই শব্দটি দিয়ে তাকে প্রকাশ করতে হয়, সে একজন হিজড়া এবং সে নিজেকে নারী হিসেবে ফিল করে। আর যে ছেলেটি অভি তাকে ফিল করেছে, সে সমাজে আমাদের প্রাকৃতিক লিঙ্গ অনুযায়ী সে একজন পুরুষ এবং স্বাভাবিক পুরুষ। এই স্বাভাবিক পুরুষ, আর যদি অস্বাভাবিক শব্দ দিয়ে আমাদের এই শিলাকে ব্যাখ্যা করি, আমরা বলি, আমরা অনুচিত হবে তারপরও বোঝানোর জন্য, এই দুজন মানুষের যে স্বাভাবিক রিলেশনশিপ, ভালোবাসা সেখানে পসিবল, এবং সেই ভালোবাসার রকম সকম নিয়েই আমরা হ্যালো 8920-তে বাকি সময়টা থাকতে চাই, দেখাতে চাই, জানতে চাই, শুনতে চাই। 4 মিনিটের ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নেব, এবং 4 মিনিট পরেই আমরা আবারও ফিরে আসছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আপনারা সবাই শুনছেন আরজে কিবরিয়াকে, শুনছেন এবিসি রেডিও, সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা, রয়েছে আরজে শাকিল, খালিদ এবং লোবান। আমরা 4 মিনিট পরেই ফিরে আসছি, আর এদের দুইজনকে আমরা একেবারে প্রকাশিত একটা ছবি দিচ্ছি আজকে ফেসবুকে। আপনারা যদি দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজ। প্রথম দিন আসলে ফ্রেন্ডশিপ ছিল, কিন্তু আসলে তারপর থেকে আসলে এই ফ্রেন্ডশিপ ব্যাপারটা থাকেনি, এটা লাভে চলে যায়, ভালোবাসায় চলে যায়। তারপর মানে ভালোবাসা যখন চলে যায় তখন আমি যখন সারাদিন আমার কর্ম শেষ করে আমি আমার ওই ভাড়া বাড়িতে আসি, ওর কর্মস্থল থেকে ও আমার বাসায় আসে। আসার পর আমরা বিভিন্ন গল্পগুজব করি, আমি সাজুগুজু করে আমি বাসায় থাকি, ও সেটা এসে দেখে। যখন রাত 10টা-11টা বেজে যেত তখন ও চলে যেত বাসায়, তখন ও আমার বাসায় কি থাকে না, ও চলে যেত। এমনও হয়নি যে ও একদিন বা এক রাত আমার সাথে দেখা না করে ও চলে গেছে, কন্টিনিউ আমার সাথে। ওর কি ধরনের গল্প আপনারা করতেন? যদিও এতটা অন্দরমহলে ঢোকা আমাদের উচিত হচ্ছে না, কিন্তু কিউরিওসিটির জায়গাটা এই জন্যই বেশি যে কি চিন্তা করতেন আপনারা? থাকে না একটা সম্পর্ক কিন্তু একটা ভবিষ্যৎ থাকে, হ্যাঁ, একটা ভবিষ্যৎ প্ল্যান থাকে, পরিকল্পনা থাকে। তো আপনাদের বিষয়বস্তু আসলে কি থাকতো? যেহেতু আপনি একটা প্রেম করেছেন, আপনার কাছে যাই অভি, যেহেতু আপনি একটা প্রেম করেছেন, প্রেমের অভিজ্ঞতা আপনার আছে, কত বছরের সম্পর্ক ছিল সেটা? সেটা প্রায় 6 মাস। 6 মাসের মতো ছিল। তো সেম জিনিসটা কি আপনি ওর কাছে এসে পেয়েছেন? ওই মেয়েটার কাছে আসলে আমি জানা পাইছি, ওর কাছে এর থেকে আমি বেশি কিছু পাইছি। চমৎকার। কি ছিল আলটিমেটলি, কি ধরনের গল্প টল্প করতেন, কোন শুটে কি হতো? আসলে দেহের ভালোবাসা তো ভালোবাসা না, মনের ভালোবাসাটাই ভালোবাসা। যে যেটাকে সাপোর্ট করবে সে সেটাই পাবে। তো ও আমার কাছে যখন আসতো আমার কাছে এটাই ভালো লাগতো, মানে
ওর সাথে আমার যখন রিলেশন হয়ে যায় তখন আমি ওর প্রতি যে বললাম না যে আমি ওর প্রতি দুর্বল হয়ে যাই। কে ফার্স্ট প্রপোজ করেন যে আমি তোমাকে ভালোবাসি? ও আমাকে প্রপোজ করে যে আমি তোমার সাথে আমি যে গভীরতায় আছি, আমি এখন তো আমি কোন এক নদীতে আছি, আমি সাগর সমুদ্র পর্যন্ত পৌঁছে যেতে চাই, আর সেটা তো ভালোবাসা। তো এক পর্যায়ে ও আমার সাথে যখন ওর সাথে আমার লাভ রিলেশন একবার হয়ে যায় তখন আমরা বিভিন্ন গল্প গুজব করতাম। গল্প গুজবের ভিতরে আমার দুঃখ, আমার অতীতে দুঃখ কষ্ট এগুলো আমি ওকে বলতাম। ও সেগুলো শুনে ও মানে একসময় আমার দুঃখ কষ্ট বলতে বলতে আমার চোখ দিয়ে অশ্রু বের হয়ে যেত। তখন ও আমার সেই অশ্রু মুছে দিত যে আজ তোমার কেউ নাই, আজ থেকে আমি তোমার পাশে আছি। আমি ভাবতাম যে ও আমার একজন সাপোর্ট। এইভাবেই আমাদের আর কি রিলেশন আর কি দিন দিন এগোতে থাকে। তারপর রিলেশন এগুলোর মধ্যে দিয়ে যেটা হয়, আমার যে গুরুমা, আমাদের হিজড়াদের একজন গুরুমা থাকে, জি ময়ূরী। তো হ্যাঁ, তো আমার গুরুমা একদিন বাসায় এসে দেখে যে আমি অভির বুকে মাথা রেখে শুয়ে আছি। তখন সে আমাকে বলল যে তুই একদিন কাজে আসলে আরেকদিন আসিস না, তোর কাজকর্মে তোর দিন দিন অমনোযোগী হয়ে যাচ্ছিস তুই। এটার রহস্য আমি পাইনি, কিন্তু এখন পাচ্ছি। কে? হ্যাঁ, আমি বললাম যে ওরে আমি অনেক লাইক করি। তখন সামনেই ঘটে। ওকে। তো এক পর্যায়ে আমার হিজড়াদের থেকে আমার একটা অবজেকশন আসে যে তুই আর ওর সাথে রিলেশন রাখতে পারবি না। আমি কি করি সেই দিন, আমি ও সবসময় যায় রাত 10টা-11টার দিকে, কিন্তু সেদিন রাত 9টা বাজে ওকে আমি কান্না বিজড়িত কণ্ঠে ওকে আমি আমার ঘর থেকে আমি আমার গুরুমার সম্মুখীন আমি ওকে বের করে দিই। ও যেতে চায় না, তো আমি ওকে বের করে দিই। আমি বলছি তুমি চলে যাও। আমার গুরুমা আমাকে একটা কথা বলছিল যে দেখ ওরা তো ক্ষণিকের জন্য আমাদের মাঝে এসেছে, ওরা থাকবে না। তো আমি বলছিলাম যে না, ও সবার মতো না, ও আমার পাশে সুখে তোকে থাকবে। তো আমি বলছি আচ্ছা, যেদিন তুমি আমার এখানে আসতে পারবা, তুমি আমাকে ভালোবেসে তুমি যখন আসতে পারবা, তুমি তোমার সবকিছু ছেড়ে, সেদিন আমি তোমাকে সাপোর্ট করবো, তুমি চলে যাও, আমি আর চাই না। আমার গুরু মা আমাকে বলছিল যে কে আপন, হিজড়া তোর কাছে আপন নাকি এই ছেলেটি আপন? তখন আমি বলছিলাম যে আসলে হিজড়ারাই আমার আপন। ও আমাকে ভালোবাসে, কিন্তু ও তো ওরকম কিছু আমার জন্য দেখায়নি বা করেনি। সেদিন বের করে দেই। ও আমাকে সেদিন রাতে ফোন করে আমার দুনিয়ার কান্নাকাটি করে, দুনিয়ার মানে তোর কান্না আমি সহ্য করতে না পেরে আমি কি করি যে আমি কি করবো, আমি নিজেই রক্তাক্ত হয়ে যাই, নিজেই হাত কাটি এখানে ওখানে কেটে আমি রক্তাক্ত যে আমি এখন কোন পর্যায়ে আছি, আমি কোন দিকে যাব। ও পরের দিন আসার পরও আমাকে বলে শিলা আমি সব ছাড়তে পারবো, আমি তোমার ছাড়তে পারবো না, আমি কি করতে পারি? তো আমাকে বলল তুমি কি চাও? আমি কই আমার হিজড়াদেরকে চাই। তো বলতেছে তুমি কি আমাকে ভালোবাসো না? বলছে হ্যাঁ তোমাকে ভালোবাসি। এখানে আপনাকে আমি একটু থামাচ্ছি। অভি, এই যে অবস্থা যেটা বলছিল যে খুবই ওর কমিউনিটিতে জেনে গিয়েছে, এই ভয়টা তো আপনার ফ্যামিলিতেও ছিল, আপনার পারিপার্শ্বিক অবস্থাতেও ছিল। আপনার ক্ষেত্রে কি ঘটেছিল? দেখা যেত আমি দোকান থেকে সরাসরি বাসায় যেতাম না, ওর বাসায় আসতাম প্রায় 11টা 12টা 1টা 1:30টা বাজো, বাসায় যাইতাম। বাসা থেকে প্রশ্ন করতো দোকান তো তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, তখন কোথায় থাকোস? এই বন্ধুদের সাথে এখানে সেখানে প্রতিদিন বলতাম। দেখা যেতেছে ওর আর আমার এই সম্পর্কটা আমার বন্ধুদের মধ্যে কিছু বন্ধু জানতো। জানার পরে প্রতিদিন এরকম দেরি হইতো, দেরি হওয়ার পরে বলতো প্রতিদিনই কি এত দেরি হয়? তো যে বন্ধুরা জানতো ওদেরকে জিজ্ঞেস করে যে তোমাদের সাথে কি থাকে? না আন্টি, ও তো থাকে না। দেখা যেতেছে ওর সাথে একটা হিজড়ার সাথে বন্ধুরাই ফার্স্ট বলে দেয় জি যে প্রতিদিন ওইখানেই যায়, ওখান থেকে আস্তে আস্তে দেরি হয়ে যায়। তারপর বলে ছোট থেকে তোরে পাইলা টাইলা বড় করলাম, লেখাপড়া করলি, এখন চাকরি বাকরি করতেছ, তোরা আমাদের আশা বিয়ে শাদী দিব। কয় ভাই বোন আপনারা? আমার ছোট একটা ভাই। ওকে। বাবা কি করে? বাবা দোকান আছে। ওকে। আপনি দোকানে বসতেন? জি। ওকে। কিসের দোকান? কাপড়ের দোকান। কাপড়ের দোকান। ওকে। যে বলে তুই যদি এইভাবে আমাদের আশা ভরসা শেষ করে দিস তাহলে তোর মতো ছেলে আমাদের দরকার নেই। তুই কি ওই হিজড়া চাস নাকি আমাদের চাস? তো বললাম যে ওর জন্য আমি এতটাই পাগল হয়েছিলাম যে আমার তখন ওরে ছাড়া আমার কিছুই ছিল না। আমি সবকিছু ছেড়ে ওর কাছে চলে আসা পড়লাম। এটা
পরের দিন সকালবেলা যেটাও বলছিল যে পরের দিন সকালবেলা আপনি জি গেলেন। পরের দিন সকালবেলা। ওকে, এবার আপনার কাছে ফিরি। যেটাও বলছিল যে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে আপনার কাছে চলে আসলো, তখনও আপনি ওকে বলছেন যে আপনি হিজড়া কমিউনিটিটা চান, এবং যখন ও বলছিল যে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে আপনার কাছে চলে এসেছি, তারপর কি হলো? তখন তো আমি অবাক হয়ে গেলাম যে কি হতে যাচ্ছে বা কি হলো। আমার ধ্যান ধারণা চিন্তা ভাবনা সব পাল্টে গেল। ওই যে আমার কাছে একটা কথাই ছিল যে আমি আমার হিজড়াদেরকে চাই, আমি তোমাকে চাই না। তখন আমার ভিতরে আমার বিবেক থেকে একটা প্রশ্ন আসলো যে একটা ছেলে সব দিক আছে, আমার তো কোনো দিকই নেই, সমাজে নেই, আমার কিছু নেই, আমি সবকিছু থেকেই তো ভিন্ন। তো ও সবকিছু ছেড়ে দিল, আমি কেন পারবো না? ও যদি ও সব দিক ছাড়তে পারে, আমি কেন আমার একটা দিক ছাড়তে পারবো না? তখন আমার বিবেক থেকে যে এই প্রশ্নের করার পরে এই উত্তরটা যখন আসলো, তখন আমার রায় হলো যে এখানে যা হবে আমি তাতেই প্রস্তুত। তো আমি তখন ওই শিল্পের সেই গানটা অনুশীলন করি যে পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, এর নাম ভালোবাসা, এর নাম প্রেম। এখন আমি এই গানটা অনুশীলন করি, আমি ওর হাতে হাত মিলাই, আমি ওর সেই কথার সাথে আমি কথা মিলাই যে আমিও তোমাকে চাই। ওকে, তারপর আপনারা কি করলেন? ও যখন আমার বাসায় আসলো, ও যে ওদের প্রতিষ্ঠানে বসতো, সেখান থেকে ওর ফ্যামিলি ওকে তাড়িয়ে দিল যে দরকার নেই এমন সন্তান। তখন ওকে ওই মুহূর্তে আমি যদি ওকে একটু যদি অনুপ্রেরণা বা একটু যদি সাহস না দিই, তাহলে তো ভেঙে পড়বে। তোকে আমি বলছি তুমি এগিয়ে যাও, আমি আছি তোমার পাশে। আধি যুগে সেই কথাগুলো ওকে আমি স্মরণ করিয়ে দিলাম যে শাহজাহান যদি মমতাজের জন্য তাজমহল বানাতে পারে, সিরাজ যদি ফরহাদের জন্য রক্তাক্ত হতে পারে, তুমি কেন পারবা না আমার জন্য যুদ্ধে নিজেকে যোদ্ধা বলে উপলম্বী করতে? তো তখন ও সাহস পায়, মাসখানিক বসা থাকে, এরপর ওর একটা চাকরি হয়। এরপর চাকরি হওয়ার পর আমাদের আবার সচ্ছল, মাসখানিক আমাদের একটু সমস্যা হয়, আমি যা রোজগার করি তা দিয়ে চলে না। পরে ও আমাদের ভিতর আবার সচ্ছলতা আসে, তারপর ওর ফ্যামিলি থেকে আবার চাপ সৃষ্টি হয়। বাবা মা তো ফ্যামিলি তার এমনি তো ছেড়ে দেবে না। ওর ফ্যামিলি থেকে যেটা আসে সমস্যাটা, আমি ওকে নিয়ে খুব সুন্দরভাবে, ও কাজে যাচ্ছে, আমি কাজে যাচ্ছি। আসলে তো আমি শুরু থেকে একটা কথাই বলেছি, দেহের ভালোবাসা ভালোবাসা না, মনের ভালোবাসা ভালোবাসা। আমাদের আগে যে ঘটনাগুলো আর কি শুনে আসছি আমাদের সিনিয়র পার্সনদের কাছে, যে এমন একসময় প্রেম কাহিনী ছিল যে প্রেমিকা চোখের দিকে প্রেমিক তাকিয়ে থাকতো, তারপরে খিদা নিবারণ হয়ে যেত। তা আমরা আসলে একে অপরের দিকে এইভাবেই তাকিয়ে থেকে আমাদের দৈহিক খিদা মিটাই। আমাদের এত কিছু বলতো, অনেক কিছু বলা হয়ে যাচ্ছে, ওটা আমি বলবো না, সে যাত্রীকে বলবো যে ওর ফ্যামিলি থেকে একটা চাপ আসে। বেস্ট অ্যান্ড আলটিমেট ডায়ালগ এভার আই হ্যাভ এভার লিসেন ফ্রম হ্যালো 8920। আজকে আমি ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি, উই আর গনা টাচ 150 এপিসোড ভেরি রিসেন্টলি, এবং আমি রিয়েলি প্রাউড করি ফর দিস কাপল। এবং অসাম, যত কিছুই শুনে থাকি না কেন রোম্যান্টিসিজমের উপরে, রোম্যান্টিক যত বড় বড় কবি সাহিত্যিক ইন মাই লাইফ, আমি পার্সোনালি বলতে পারি, যত শুনেছি, যত উপমা শুনেছি প্রিয়ার সৌন্দর্যকে ব্যাখ্যা করার জন্য, যত কিছু শুনেছি, তার মধ্যে দ্য বেস্ট ডায়ালগ আমি এই মুহূর্তে শুনে ফেলেছি। সেটা হচ্ছে যে মানুষ শরীরের ক্ষুধা মিটায় বিভিন্নভাবে, কিন্তু আমরা আমাদের ক্ষুধা মিটাই দুজনের দিকে তাকিয়ে থেকে। দ্য এভার ইম্পসিবল ডায়ালগ টু মি, বেস্ট। ওকে, চলুন তারপর শোনা যাক। তারপর ফ্যামিলি থেকে একটা চাপ আসে, ওর ফ্যামিলি খোঁজ খবর নিয়ে ওর ফ্যামিলি আমি যেখানে থাকি সেখানে আসে। আসলে গ্রাম বাংলা বা শহরের আনাচে কানাচে অনেক সময় আর কি সালসা নামে একটা ওষুধ বিক্রি করে, তো ওইখানে কিন্তু অনেক লোকজন জড়ো হয়ে যায়। তো আমার বাসার সামনে ওর ফ্যামিলি এমন ভাবে এসে স্লোগান করছে যে সালসা বিক্রেতাকেও হার মানিয়ে ফেলে। সব লোকজন এক হয়ে যাচ্ছে, কি হচ্ছে এখানে। অভি আর আমি একসাথে, সকালবেলার ঘটনা, ফ্যামিলি এসে এমন ভাবেই করছে যে সব মানুষগুলো আমাকেই দোষারোপ করছে যে আমি বোধহয় মূলত সবকিছুর অপরাধী আমি। তখন এক ভদ্রলোক প্রভাবশালী, সে বিচার আচার করে, সে প্রশ্ন করলো অভিকে এই ছেলে দিকে আসো। তখন ও যায়, তখন ওকে বলে যে তুমি
কাকে চাও, তুমি কি তোমার ফ্যামিলিটাকে চাও নাকি তুমি এই হিজড়াকে চাও? তখন ও ডাইরেক্টলি বলে ফেলে যে আমি এই হিজড়াটাকে চাই। তো আমি আপনাকে এতটুকুই বলবো যে কি পাইছে বা কি আমি ওরে দিচ্ছি যে কারণে ওর ফ্যামিলিটা ওর কাছে তুচ্ছ হয়ে গেছে। না, ইনফ্যাক্ট তুচ্ছ হওয়ার জায়গাতে আমি একটু অভি আপনার কাছে জিজ্ঞেস করি, আপনি কখনো আপনার ফ্যামিলিকে বলেছিলেন যে ঠিক আছে এই শিলাকে নিয়ে আমি ঘর সংসার করব, আমার ফ্যামিলিতে আমি ওকেই নিয়ে আসবো? প্রথমে তো একটা ফ্যামিলি যেটা বলেছে সাইড করে দিয়েছে আপনাকে যে না, যে কোনো একটা আপনাকে বেছে নিতে হবে, আইদার ফ্যামিলি অথবা এই মেয়েটিকে। তো আপনি কি বলেছিলেন, ফ্যামিলিকে কি বুঝিয়েছিলেন যে বোঝানো সম্ভব ছিল না যে শিলাকে আমি এই আমার পরিবারে নিয়ে আসবো? বোঝানো সম্ভব ছিল না। তারা যখন জানছে যে ও একটা হিজড়া তখনই না করেছে এখান থেকে সরে যাও। এখান থেকে সরে যাওয়া মানেটা কি? মানে আপনি মানে ওর পিছন ছেড়ে দাও, যেটা সম্ভব না। আপনার বন্ধু বান্ধব চেষ্টা করেনি আপনাকে শ্রদ্ধানোর জন্য? শ্রদ্ধানো বলতে আমরা যেটা বুঝি। না, ওরা অনেকবার চেষ্টা করছে। কি বলতো ওরা? বলতো এত মেয়ে থাকতে তুই একটা হিজড়ার পিছনে কেন যাস? একটা মেয়ের সাথে যখন আমার সম্পর্ক ছিল, ওই মেয়েটা শুধু আমার টাকা পয়সা এটা সেটা মার্কেটিং, আমার টাকারে ভালোবাসছে, আমারে ভালোবাসে নাই। আর ও তো আমারে ভালোবাসে। ওর জন্য আমি এতটাই পাগল হয়েছিলাম যে ওর ছাইড়ে যাওয়া আমার সম্ভব ছিল না। যখন আমার চাকরি চলে যায় তখন অনেক সমস্যা হয়েছে, তার মধ্যে ও আমার জন্য না খাওয়া বৈশা রয়েছে। এরকমও হয়েছে রান্না বাড়া করছে, রান্না বাড়া কইরা বৈশা রয়েছে, ও আসছে, আমি আসছি, আমি ওরা ভাত মাইকে খাওয়াই দিছি, এরকমও হয়েছে। ও আমার জন্য 10টা নাপা ট্যাবলেট খাই ফেলছে, একটু জগ রয়েছে, আসতে দেরি করছি। ঝগড়াঝাটিও হতো আপনাদের মধ্যে? তাহলে সংসার জীবনে ঝগড়াঝাটি হবে, এটা স্বাভাবিক। তো ঝগড়াঝাটি কি বিষয় নিয়ে হতো? কবি কাজী নজরুল ইসলাম একটা কথা বলেছে যেটা আমি জানি, সবাই জানি, এই বাংলা 16 কোটি মানুষ এরাও জানে, যে তুমি তাকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসে। তো আমার ভালো লাগা ভালোবাসার মানুষটি তো ও। আর আমি সবসময় চাইতাম ও আমাকে নিয়ে ভাবুক, ও আমাকে নিয়ে থাকুক, ওর ধ্যান ধারণা চিন্তা ভাবনা, ওর দু চোখে শুধু আমি থাকি। তা অনেক সময় ও কমিটমেন্ট ঠিক রাখতে হতো না। ওকে আমি বলতাম এই সময় তুমি কিন্তু আজকে তাড়াতাড়ি চলে আসবে বাসায়। তো ও কি করতো, টাইম ছাড়াও ব্যাড টাইমে চলে আসতো। তখন আমার খুব খারাপ লাগতো। আমি বলতাম তুমি কেন, তুমি জানো না যে আমি তোমার এছাড়া আমি খাই না, তুমি না খাওয়াই দিলে আমি খাই না। আগে তো এই অভ্যাসটা তো আমার ছিলই না, তুমি কেন এই অভ্যাসটা আমি করছো? জন্মের পর মা যে সন্তানকে প্লেটে ভাত মেখে খাওয়ায়, আমার বেলা সেটা কখনো হয়নি। মায়ের আদর সোহাগ ভালোবাসা কাকে বলে সেটা আমি পাইনি। তুমি আমাকে প্লেটে ভাত মেখে খাও, তবেই না আমি খাই। তুমি দেরি করে আসো কেন, আমার কি কষ্ট লাগে না? না খেয়ে থাকতে তোমার কষ্ট হয়? এই এক কথা দুই কথা ওর সাথে আমার মন মালিন্য হতো। এটাই আমাদের বলতে গেলে ঝগড়া বিবাদ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কিবরিয়া ভাই ও আমাকে যথেষ্ট সাপোর্ট করে। একটা মেয়ে, মানে একজন প্রকৃত মেয়ে, প্রকৃত একজন ওয়াইফ যতটুকু হ্যাপি না থাকে তার হাজবেন্ডকে দিয়ে, তার চেয়ে অনেকটা হ্যাপি আমি ওকে দিয়ে। হয়তো বা কিবরিয়া ভাইয়েরও প্রশ্ন থাকতে পারে, এবিসি রেডিও যে শ্রোতা দর্শক বিন্দু আছে তাদেরও প্রশ্ন থাকতে পারে যে অভি এরকমটা কি করেছে যে জন্য শিলা আর কি অনেকটা হ্যাপি। তো আমার হ্যাপি হওয়ার কারণটা হচ্ছে একটাই, যে ও আমাকে এতটাই ভালোবাসে যে ও আমাকে খাওয়াই না দিলে আমি রাতে খাই না। আর ও একটু আগে বলেছে আমি ওর জন্য নাপা এক্সট্রা ট্যাবলেট খাইছি, এই জন্য আমি হাসপাতালে ভর্তি ছিলাম। ও কি আমার জন্য কি হারপিক খাই নাই? হারপিক? এরপর ওর গলা দিয়ে পাইপ ঢুকিয়ে এটাকে আর কি ওয়াশ করা হয় 3 দিন পর্যন্ত। হ্যাঁ, ওকে, আই ওয়ান্ট টু লিসেন দ্য স্টোরি। ও তো নাপা খেয়েছে, এটা যাতায়াত ওঠার মতো ব্যাপার স্যাপার, লাইক নাপা ঠিক আছে, জ্বর হলে আমরা খাই, কিন্তু হারপিক আচ্ছা কেন খেলেন, কি হয়েছিল ঘটনাটা? আসলে কিবরিয়া ভাই ওরে ঘটনাটা বলেন আমার কাছে, জাস্ট স্টোরিটা বলেন। হ্যাঁ বলেন। আমার বাবার দোকান যখন ছিল ওইখান থেকে না হলে ডিরেকশন বাবারে বলে আব্বু আমি তো এক জায়গায় যাবো, দাওয়াত অনুষ্ঠান কিছু একটা বলে আসা যেত। আমি তো পরে চাকরি করি, আমি যদি 1 দিন 2 দিন বলি ওটা মানবে। প্রায় কিছুদিন পর পর যদি বলি আমার অনুষ্ঠান বিয়ে এটা সেটা, এটা তো আর মানবে না। আবার রাস্তায় আসা যাওয়ার যানজটের ব্যাপার সেপার আছে, এটাও বুঝতে চাইতো না
যে কাজ শেষ হইলে আমি ইচ্ছা করে দেরি করে আসি। আচ্ছা, এই নিয়ে দেখা যাইতেছে প্রায় ঝগড়াঝাটি হইতো, এই ছাড়া আর কোনো কারণ ছিল না। এইটা নিয়ে এক কথায় দুই কথায় দেখা যাইতেছে ও বলতেছে আবার আমি কোন মেয়ের পাল্লাই জানি পড়ছি। তো দেখা যাইতেছে তখন ওর কিছুতে বিশ্বাস করতে পারতেন না। না, এই কথা বললা ও দরজা লাগাই দিছে। তারপর দেখা যাইতেছে দরজা লাগাই দেওয়ার পরে অনেকবার বলছি, বলার পরে ও দরজা খুলে নাই। তারপর ওই টয়লেটের ওখানে যে হারপিক ছিল ওইটা ই করে আমি খাইয়ে ফেলাইছি। তখন দেখা যাইতেছে আমার ইসে মানুষজন হয়ে গেছে, তখন ও দরজা খুলছে। তারপর যে বুঝতে পারছি যে আমি অন্য কোনো মেয়ের পাল্লায় পড়ি না। মানে হারপিকটা কেন খেলেন ভাই? মানে কিছু পাইতেছি না তো ভাই হাতের সামনে, হাতের সামনে কিছু নাই, না। যা পাবেন সেটাই খেয়ে ফেলবেন। Love can make this man প্যার কা সাইড ইফেক্ট, মানে ভালোবাসার সাইড ইফেক্ট কি হতে পারে? দ্যাটস রিয়েলি অ্যামেজিং। হারপিক খাওয়াটাকে আমি বড় করে দেখছি না, আমি বলছি যে আসলে কি কি হতে পারে। তবে ইমোশন ইগোগুলো একজন মানুষকে কতটা ভালোবাসার জন্য খুবই জরুরি, বাট একইভাবে হারপিক না খাওয়াটাই বেটার। এটা আসলে খাওয়ার পরে টেস্ট কেমন ছিল এই প্রশ্নটাকে আমি আপনাকে করবো। আচ্ছা, খাওয়ার পরে কি করলেন? ওয়াশটা আপনি বের হওয়ার পরে কি দেখলেন বলেন তো শিলা? আমি এতটুকুই বলবো কিবরিয়া ভাই যে আমি সবসময় আমার প্রত্যেকটা মুহূর্তেই কবির কথাগুলি আমি সবসময় আমি ফলো করতাম, কবির কথাগুলি আমি সবসময় বলতাম। ও যখন খাওয়ার পর ছটপট করছিল তখন আর কি আমি কবির সেই কথাটি আমি স্মরণ করছিলাম যে ভালোবাসা যেমনি মানুষকে অসহায় করে দেয় তেমনি ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়। তো একটা মানুষ অন্ধ না হলে তার এত এই কাজটা করতে পারতো না। তখন আমি ওকে সেখান থেকে আমি আর কি টানাহাচা করে আমি ওরে কোন লোক মারফতে আমি ওকে আমাদের যে হাসপাতাল ছিল আমি সেখানে নিয়ে ওরে আমি ট্রিটমেন্ট করাই, পরে ও সুস্থ হয়। মানে পাইপ ঢোকানোর ব্যবস্থা করেন? হ্যাঁ। মানে হারপিক যে কাজে ব্যবহার করা হয়। ওকে ওকে আর পাইপ তো মুখ দিয়ে ঢুকেছিল, রাইট? হ্যাঁ। ওকে, আমি শিওর হলাম। আমরা ছোট্ট একটা বিরতি নিতে পারি। ছোট্ট একটা বিরতির পর আমরা ফিরে আসবো শিলা জীবনের গল্পে। নেক্সট টাইম হারপিক খাওয়ার কোনো চিন্তা ভাবনা আছে? ওকে ফাইন, খেলে ভালো জিনিস খাবেন। ওকে, আমরা ফিরে আসতে চাই শিলা এবং অভির জীবনের গল্পে। তবে প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা বিরতি নেব এবং ঠিক রাত 1টার টাইম চেক হবার সঙ্গে সঙ্গেই আমরা ফিরে আসছি। আপনারা যদি আজকে এই ওদেরকে দেখতে চান, কোনো কমেন্টস করতে চান, আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/HELLO8920। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি Hello 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক রাত 1টার টাইম চেক হবার সঙ্গে সঙ্গে। শ্রোতা, সময় এখন রাত 1টা। আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স Hello 8920-তে। আপনারা শুনছেন শিলা হিজরা এবং অভির জীবনের গল্প, এবং অবশ্যই সেটা প্রেমের গল্প। দ্য বেস্ট এপিসোড এভার ইন মাই লাইফ। ইন আ সেন্স গল্পের প্রেক্ষাপট, এই অর্থে আমি বলতে পারি। মানুষের ভালোবাসা মানুষকে কি করতে পারে, এই ভালোবাসায় মানুষকে কতটা জঘন্য রূপ দিতে পারে, এবং একই ভালোবাসা মানুষকে কতটা সুন্দর রূপ দিতে পারে, সেই জায়গাটায় আমরা দেখলাম। সৃষ্টিকর্তা সবাইকে সৃষ্টি করেছে। আমরা যেটাকে ভালো বলছি সেটাকে সৃষ্টি করেছে, আমরা যেটাকে আমাদের জায়গা থেকে মন্দ বলছি সেটাও সৃষ্টিকর্তার অপূর্ব সৃষ্টি। এবং এই সৃষ্টিগুলোকে আমাদের জায়গা থেকে বিভাজন করা, আমাদের জায়গা থেকে সরিয়ে নিয়ে ভিন্ন দৃষ্টিতে দেখার, এবং সেই ভিন্ন দৃষ্টি যদি সেই সৃষ্টির জন্য ধ্বংসাত্মক হয়, খারাপ হয়, সে দেখার সুযোগ সৃষ্টিকর্তা কিন্তু আমাদেরকে দেননি। সেটাকে আমরা যেভাবেই ব্যাখ্যা করি না কেন, কিন্তু তারপরেও সমাজ জীবনে আমাদেরকে বসবাস করতে হয়, একটা কমিউনিটিতে থাকতে হয়। সেই কমিউনিটির কিছু রুলস অ্যান্ড রেগুলেশন থাকে, সেটার কিছু সাইড ইফেক্ট থাকে, যে সাইড ইফেক্ট আমাদের উপরই পড়ে। আমাদের সমাজে বিশাল একটা জনগোষ্ঠী হচ্ছে হিজড়া সম্প্রদায়, এবং এই হিজড়া সম্প্রদায় সমাজের বিভিন্ন সুযোগ থেকে বঞ্চিত। বিভিন্ন রকমের অত্যাচার অনাচার তাদের উপরে করা হয়। তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কথা আমাদের কমিউনিটিতে আছে, এবং আমরা খুব বেশি অবাক হই যখন একটা শিশু এরকম একজন মানুষকে দেখে রাস্তার মধ্যে ভয় পায়। আমরা খুব বেশি অবাক হই যখন এরাও জীবিকার প্রয়োজনে কোনো কাজ পায় না, আমাদের কাছে এসে হাত পাতে। আমরা খুব বেশি অবাক হই এই কারণে যে একজন হিজড়া শিশু পরিবারে যেভাবে পিতৃ কিংবা মাতৃ স্নেহে, চারপাশের মানুষজনের স্নেহে, একই সাথে বন্ধুত্বের
পরশে যেভাবে বড় হওয়ার কথা এরা সেভাবে বড় হয় না। এদের জন্মের পরপরই একটা বিশেষ কমিউনিটিতে পাঠিয়ে দেওয়া হয়, সেই কমিউনিটির আচার ব্যবহার রীতিনীতির মধ্য দিয়ে এরা বড় হয়। এদের একজন গুরুমা থাকে এবং সেই গুরুমার সান্নিধ্যে এরা বড় হয় এবং সেখানেও বিভিন্ন রকমের অত্যাচার অনাচার সেই কমিউনিটি অনুযায়ীও কখনো কখনো থাকে। এই যে ব্যাপারগুলো, সেগুলো আসলে আমাদের পুরো হোল সোসাইটির জন্য কতটা মঙ্গলজনক। এরকম কথা আমরা শুনেছি যে মরে গেলে এক টুকরো মাটি বা এক টুকরো কাফনের কাপড় পর্যন্ত অনেকের কপালে জোটে না। এদের অপরাধ কি? সৃষ্টিকর্তা তাদেরকে এইভাবে বানিয়েছে। তাহলে আমি আপনি কে এমন কোন বিধান করে এদেরকে এইভাবে বছরের পর বছর, যুগের পর যুগ এভাবে লাঞ্ছনার শিকার করা? সবচেয়ে আশার বিষয় হচ্ছে আমাদের বর্তমান সরকার কিন্তু এদেরকে তৃতীয় লিঙ্গ হিসেবে সামাজিক অধিকারের জায়গাটিতে প্রতিষ্ঠিত করবার জন্য চেষ্টা করে যাচ্ছেন। তবু আমরা এটাকে অবশ্যই সাধুবাদ জানাই, কিন্তু সেই চেষ্টা আসলে যে সমস্যা, সেই সমস্যার তুলনায় সেই চেষ্টা আসলেই যৎসামান্য। আমরা মনে করি যে এদেরকে নিয়ে ভয়েস রেইজ করতে হবে, এদেরকে নিয়ে বলতে হবে, এদেরকে মানবিক অধিকার দিতে হবে। এরা মানুষ এবং এরা স্বাভাবিক মানুষ, এরাও পারে। শুধুমাত্র একটা লিঙ্গের উপর বেসিস করে এদেরকে এদের রাইট থেকে, মানবিক রাইট থেকে যদি আমরা যুগের পর যুগ বঞ্চিত করে রাখি, সেটা আমাদের সমাজ বঞ্চিত হবে, আমাদের দেশ বঞ্চিত হবে, আমরা আমাদের মানবতাকে বঞ্চিত করছি। আমরা ফিরে যাচ্ছি তার কাছে। তবে যাবার আগে বলছি, আজকের এই দুজনকে যদি আপনারা দেখতে চান, অসাধারণ একটা প্রেমের স্টোরি, চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি hello 8920 মেম্বার হয়ে যাবেন। ওকে, শিলা, আপনার কাছে আসি। একজন নারী হিসেবে তো প্রত্যেকটা নারীরই স্বপ্ন থাকে সংসার জীবনে তার সন্তান হবে, কিংবা সংসার জীবনে তার একটা ভবিষ্যৎ আশ্রয়স্থল থাকবে, এবং একইভাবে সেই সামর্থ্যটা হয়তো বা সৃষ্টিকর্তা আপনাকে দেননি। হ্যাঁ, সেই জায়গা থেকে হয়তো চাওয়া পাওয়ার ব্যাপারটাও মস্তিষ্কে সেভাবে নেই, কিন্তু ওর তো চাওয়ার ব্যাপারটা খুবই স্বাভাবিক, কারণ ওর ভেতরে সেই ক্ষমতা আছে, শারীরিকভাবেই সেই ক্ষমতা আছে। এবং সেই জায়গাটিতে আপনার ফিলিংসটা কি, আপনার অনুভূতিটা কি, আপনি কি ফিল করেন? আমি জানি যে আমি ওকে কখনো একটা সন্তান দিতে পারবো না, বা আমি কখনো একটা সন্তানের মা হতে পারবো না। আর এটাও জানি যে আমাদের দুজনের মধ্যে তৃতীয় একজন আসবে না। আমি ওরে অনেকবার বুঝাইছি যে অভি, আমি তো তোমাকে কখনো সন্তান দিতে পারবো না বা বাবা ডাক শুনতে পারবা না। ওরে অনেকবার বলছি, কিন্তু আমি শুরুতে যা বলে আসছি কি বিরা ভাই, এখনই সেটাই বলি যে আসলে ভালোবাসা অন্ধ, মানুষকে অন্ধ করে দেয়, এতটাই অন্ধ করে দেয় যে সে সব ভুলে যায় যে সে কি করতে যাচ্ছে। যখন আপনি কথাগুলো বলেন তখন আলটিমেটলি ওই কি বলে? ওই বলে আমার সন্তান দরকার নেই, আর বাবা হওয়ার স্বাদও নাই। জি। আচ্ছা অভি, আপনার কাছে আসি। খুব স্বাভাবিকভাবেই তো একটা মানুষের মধ্যে, একটা ছেলের মধ্যে ইচ্ছাটা থাকবে যে সে বাবা ডাক শুনে এবং তার একটা সন্তান হোক। হ্যাঁ, আপনি তো জানেন যে শিলার দ্বারা সেটা সম্ভব না। তো আপনার একেবারে অনেস্ট ওপিনিয়ন, আপনার ভেতরের ফিলিংসটা কি? এই কথাটাও আমার প্রায় অনেকবার বলছে যে তুমি আমার সাথে থাকতেছো, ঘর সংসার করো, আমি তো তোমার কখনো একটা সন্তান দিতে পারবো না। তুমি শুধু শুধু আমার পিছনে পড়ে থাকো না। তুমি আগুনে ঝাঁপ দিছো, তখন আমি ওরা বলি আমি তো জানি আমি বাবা হইতে পারবো না, তুমি আমার সন্তান দিতে পারবা না। তোমার ছেড়ে যাওয়ার কথা আছে কিসের জন্য? তোমার ছেড়ে যাওয়ার যদি হইতো, তখন যখন তুমি বলছিলা তুমি হিজরা, তখনই আমি ছেড়ে চলে যেতাম। তোমার করে সবকিছু ছেড়ে দিছি, সবকিছু ত্যাগ করছি, তোমার তো আমি ছাড়তে পারবো না। আমার সন্তানের দরকার নাই। যদি আমার সন্তানের দরকার হতো তাহলে আমি একটা মেয়ে বিয়ে করতাম, ঘর সংসার করতাম, বাবা ডাক শুনতাম। আমার বাবা ডাক শোনার ইচ্ছা নাই। ওকে, একটা জিনিস ব্যতিক্রম পাচ্ছি শুরু থেকেই শিলা, সেটা হচ্ছে যে আপনি বললেন যে আপনি শাড়ি পরতেন, একটা মেয়েদের মতো সেজে থাকতেন, কিন্তু আপনাকে আমরা এখানে যে ভিডিওটা দিয়েছি সেখানে দর্শকরা দেখতে পাচ্ছে শার্ট পরা, আপনি প্যান্ট পরা, এবং আপনি ছেলেদের মতো একটু চুল বব কাট করেছেন বা যেটাকে বলে। এটা কেন? এটার পেছনের ঘটনাটা কি? এটার পিছনের ঘটনা একটাই, যে ভালো লাগার ভালোবাসার মানুষটি চায় না যে তার ভালোবাসার মানুষটি তাকে ছাড়া অন্য কারো কাছে উপস্থাপিত হোক বা অন্যর কাছে পরিবেশন হোক। মানে দেখা যাচ্ছে আমি যখন সাজগোজ করলাম বা আমি স্টাইলিং ভাবে মডার্ন কোন ড্রেস আপ পরে মেয়েলি ভাবে আমি নিজেকে উপস্থাপন করলাম, ও চায় যে আমি শুধু ওকেই দেখাই। যখন আমি কপালে একটা কালো টিপ পরে বা আমি নিজের ফেসের সাথে ম্যাচিট করে একটা লিপস্টিক দেই, ও চায় যে আমি আমার সে সাজটা, আমার বাঁকা চোখের চাহনি বা আমার ঠোঁটের হাসি, আমার সবকিছু শুধু ওর জন্য হবে।
ওর ধারণা আমি যেহেতু হিজড়াদের সাথে কাজ করি, বাইরে গেলে হয়তো বা আমার চোখে কেউ চোখ রাখবে, আমার হাসি দেখবে, আমার সৌন্দর্য দেখে হয়তো বা কেউ চোখ ফেলবে। তো ও আমাকে বলে যে তোমার সৌন্দর্য শুধু আমার জন্য, তো আজকে থেকে তুমি হিজড়াদের সাথে যাবা না, আমি যা উপার্জন করি তা দিয়ে আমরা দুজন থাকবো। আগে না হয় আমরা পোলাও কুমড়ো খেতাম, এখন না হয় আমরা ডাল ভাত খাবো, আর আগে না হয় আমরা ভালো ফ্ল্যাটে থাকতাম, এখন না ভাঙা ঘরে থাকবো। তো এই ডাল ভাত খাওয়ার মাঝে যদি আমাদের একটু সুখ থাকে, ভাঙা ঘরের ভিতরে যদি আমাদের একটু সুন্দর পূর্ণিমার চাঁদ থাকে, তো সমস্যা তো নাই। তো যখন বললো তখন আমি আর না করতে পারলাম না। এখানে আরেকটা জিনিস আমার বলা দরকার, সেটা হচ্ছে ওই যে আপনি বললেন না যে দর্শক আমাকে দেখবে যে আমি এক পোশাকে ছিলাম এখন আরেক পোশাকে কেন। এটা এজন্যই বলবো যে আমি ওর পেশারে পড়ে ওর আবদার রাখতে গিয়ে আমি আমার সম্পাদককে আমি বলি যে আমি আর হিজড়াদের সাথে তোমাদের সাথে থাকবো না, আমি আর হিজড়াগিরি করব না। তখন আমাকে দল থেকে বলা হয় আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু এটা করবি না তো কিছু সত্য আছে। তো আমি তাদেরকে বললাম কি সত্য? তখন আমার সর্দারিনী আমাকে বলল যে আজকে থেকে তুই আমাদের পোশাকে থাকবি না, আমরা যে মেয়েলি পোশাকে থাকি, শাড়ি চুড়ি বিভিন্ন মেয়েলি পোশাক পরে এগুলো তুই পরতে পারবি না, তুই আজকে থেকে সাধারণ মানুষ যেভাবে থাকে তুই ওইভাবে থাকবি। আর তুই যদি আমাদের পেশার থেকে সরে গিয়ে তুই যদি আমাদের পেশায় আমাদের রূপ ধারণ করে যদি থাকিস, তাহলে দেখা যাচ্ছে আমাদের পেশার বদলাম হবে। তো এরপরে থেকে আমি অভিকে জানাই যে এই ব্যাপার। তো অভি বলছে যে তুমি যেভাবে আমার কাছে আসবে আমি সেভাবেই তোমাকে সাপোর্ট করব। তো আমি এখন নর্মালি ভাবে আমি 3/4 জিন্স প্যান্ট শার্ট এসব পরে ওর সাথে থাকি, আর ও আমাকে ওইভাবেই সাপোর্ট করছে। এই হচ্ছে ভাইয়া। ওকে, অনেক অনেক ত্যাগ, ছোট ছোট অনেক ত্যাগ, বড় তো অনেক বড় বড় ত্যাগ। যখন ঝগড়াঝাটি আপনাদের মধ্যে হয়, ঝগড়াঝাটি যে হয় না তা কিন্তু না, সংসার করতে গেলে ঝগড়াঝাটি হবেই, আপনারা সামলে নেন কিভাবে? আসলে ওর আমার ভিতরে কিছু কথা আর কি, দুটো কথা লিপিবদ্ধ আছে, যেটা এবিসি রেডিওর যে দর্শকরা আছে তারা হয়তো আসলে দুঃখের মাঝে হয়তো বা হেসে উঠবে যে এটা কি কথা। আমি ওকে একটা অপশন দিচ্ছি, মানে আমি অনেক রাগী, তো আমি যখন অনেক রাগ করি তখন ওর ম্যানেজ করতে অনেক কষ্ট হয়। তো ও আমাকে বলছে যে একটা অপশন দাও, যে অপশনে আমি তোমাকে রাগ ভাঙাতে পারি। তখন ওকে আমি বলি যে আমি যখন অনেক রাগ করবো, যখন রাগটা ভাঙাতে পারবো না, তখন তুমি ওকে বলবা যে আমি তোমার 10টা না 5টা না একটা মাত্র বউ। হ্যাঁ, আমি যখন রাগান্বিত হই তখন এই কথাটা যখন ও আমাকে বলে ওঠে তখন আমি আর রাগ ধরে রাখতে পারি না, আমি হেসে উঠি। আবার ও যখন রাগ করে তখন ওরে আমি একটা অপশনের কথা বলি যে আমি তোমার রাগ ভাঙাবো কিভাবে। ও আমাকে বলে যে তুমি তোমার প্রাণের স্বামী বলে ডাইকো। তখন ও যখন রাগ করে তখন আমি বলি তুমি রাগ করতেছে কেন, তুমি তো আমার প্রাণের স্বামী। এই বলে ওর গলায় যখন আমি জড়িয়ে ধরি তখন আর ওর রাগ থাকে না। এই হচ্ছে রাগ ভাঙানো কৌশল। ওকে, সো এটাই হচ্ছে আপনার রাগ ভাঙানোর কৌশল, এবং এই রাগ ভাঙানোর কৌশল আপনারা প্রতিনিয়ত মেনে চলছেন, তাই তো? ওকে, সামাজিকতার একটা ব্যাপার আছে। আমরা না হয় নিজেদের পরিবারকে সাইড করে দিলাম, হ্যাঁ, এবং পরিবারের জায়গাতে হয়তো তাদের কিছু বলার থাকলেও সেই জায়গাটা হয়তো আপনি আপনার জায়গা থেকে বলতে পারলেন যে না, আমার প্রতি তো তেমন দায়িত্ব পালন করনি, সেটা না হয় নিজের অধিকারের জায়গা থেকে বললেন। কিন্তু সমাজটাকে তো আমরা রাতারাতি বদলে ফেলতে পারি না। আপনারা যখন একসাথে আছেন সেটাকে নিয়ে কোনো সমস্যায় পড়তে হয় কিনা, রাস্তায় বেরোলে কোনো সমস্যায় পড়তে হয় কিনা, সোসাইটিকে যখন ফেস করছেন তখন কোনো সমস্যায় পড়তে হয় কিনা, এই ব্যাপারগুলো দৈনন্দিন জীবনে কিভাবে ঘটে একটু শুনি। আসলে আমি তো শুরু থেকেও বলেছি, এখনো বলি যে আমি তো কাগজের ফুল, দেখতে সুন্দর, আমার কোনো সুবাস নাই। আমি যতটাই সুন্দর হই না কেন আমার ভিতর তো একটা কলঙ্ক আছে, সেটা হচ্ছে আমি একজন হিজড়া। তো যাই হোক, ও আমাকে প্রায় আবদার করে আমাকে নিয়ে ঘুরবে। আমি যেহেতু ওর ভালো লাগা ভালোবাসার মানুষটি, অনেক সময় আমি নিজের থেকে সংকোচ করি। এটার কারণ হচ্ছে একটাই, যে আসলে ওরে নিয়ে আমি কোথাও গেলাম, মানুষ কি সেটা ভালো চোখে দেখবে? এই বুঝি কেউ কিছু বলে ফেললো, এই বুঝি পিছ থেকে আমাকে কেউ হিজড়া বলে আমাকে কেউ ডাক দিল, এই বুঝি হিজড়া বলে কেউ আমাকে নিয়ে হেসে উঠলো, তখন আমার কাছে কিরকম লাগবে সেটা বড় কথা না, কিন্তু আমার ভালো লাগা ভালোবাসার মানুষ ঠিক আছে কেমন লাগবে এটা ভেবেই অনেক সময় আমি ওকে নিয়ে যখন আমি যাই, দেখা যাচ্ছে অনেক সময় রিস্কাতে যাওয়া হয়, তো ওকে আমি বলি ঝাপটা তুমি উঠিয়ে দাও, হ্যাঁ। তখন ও বলে
কেন? আমি কহি দেখ, মানুষ কি বলে, সব মানুষই তো সবকিছু স্বাভাবিকভাবে নেয় না। অনেক সময় ও আমাকে বকা দেবে, আর না হলে অনেক সময় ও আমাকে চড় থাপ্পড় মারবে। তখন আমি ওকে কারণ জানতে চাই, এত ভালোবাসা আমার, তুমি চড় মারলা কেন? তো তখন ও আমাকে বলে যে হিজড়া নিয়ে যাইতেছে আমি, সমাজের মানুষ বললে আমাকে বলবে, তো তুমি ভয় পাইতেছো কেন, তোমার সমস্যাটা কি? তখন আমি আর ওকে বাধা দেই না। এইভাবে ওকে নিয়ে আমি সবসময় চলাফেরা করি। মানে এটা কন্টিনিউয়াসলি কি হয়? এরকম দু একটা ঘটনা কি আমাদেরকে বলবেন? হ্যাঁ, এরকম ঘটনা বলতে যেটা হয়েছিল, আমাদের নারায়ণগঞ্জ চাষার একটা শহীদ মিনার আছে, যেখানে সন্ধ্যার পর অনেকেই আড্ডা চাট করে। একদিন আমার অবসর সময়, তখন আমি অভিকে বলি যে অভি চলো আজকে শহীদ মিনারে একটু বসে চা খাওয়া যাক। তখন যাই, তো যাওয়ার পর কিছু লোক ওরে বলতেছে যে দেখছস মেয়ে পাইলো না, তো হিজড়া নিয়ে বসে রয়েছে। তখন ও আর কি সিনেমা হিরোর মতো ও ওই লোকদেরকে গিয়ে মানে অ্যাটাক করলো, সহ্য করতে পারলো না। আসলে এটা আমি কেন, পৃথিবীর কোনো মানুষই নাই যে ভালোবাসার মানুষ থেকে কেউ কিছু বললে সেটা সহ্য করবে। ও আর সহ্য করতে পারলো না, ওই লোকগুলোর উপর গিয়ে অ্যাটাক করলো। এদের সাথে এক কথায় হাতাহাতি মারামারি হয়ে যাচ্ছে, শহীদ মানে লোকগুলো আতঙ্কিত হয়ে যাচ্ছে, কি হচ্ছে এখানে। তখন এই দায়িত্বরত কর্তব্যরত যে পুলিশ প্রশাসন ছিল ওখানে, আপনি তো জানেনই কিবরিয়া ভাই, ঢাকা শহরে বিভিন্ন জায়গাতে পুলিশ প্রশাসন থাকে দেশের স্বার্থে। তখন ওই পুলিশরা গিয়ে ওখানে গিয়ে ওই অভিকেও ধরলো, আর ওই দু তিনটা ছেলে ওদেরকেও সামাল দিল। তখন আমি ব্যাপারটা ওনাদেরকে বলার পর ওনারা আর কি এটা বুঝতে পারলো যে আসলে সমস্যাটা কি। এরপর থেকে আমরা সে সতর্কতা অবলম্বন করি, আমরা কোথাও যাই, কোথাও বসি। আপনি কাজ করেন, এখন কোনো কাজ করছেন? এখন কোনো কাজ আমি করছি না, আমি এখন বাসায়, সারাদিন বাসায় থাকছেন? বাসায় থাকছি। আই এম ভেরি ভেরি হ্যাপি। আচ্ছা, এবং আপনি অনুভব করেন যে আপনি তার স্ত্রী, রাইট? অনেকেই জানে যে হিজড়াদের মনটা মেয়েলি, মানে এদের মনটা হচ্ছে মেয়েলি টাইপের। এদের ভিতর সবসময় একটা জিনিস কাজ করে যে আমি একটা মেয়ে। এদের চলাফেরা সেই কৈশোর থেকে, শিশু থেকে এদের চিন্তা ভাবনা, চিন্তা চেতনা থাকে মানে মেয়েলি টাইপের। এরা সবসময় নিজেকে মেয়েলি ভাবে উপস্থাপন করাতে তাদের সবসময় একটা ভালো লাগে, ন্যাচারাল ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, তো আমি এখন মনে করি যে আমি একজন ওয়াইফ, আর আমি কোন একজনের ভালো লাগা, ভালোবাসার মানুষ। এই যে মনে করার জায়গাটা, একটা হচ্ছে যে আপনারা সংসার করছেন, কত বছর যাবত সংসার করছেন? আজকে আমাদের 1.5 বছর। 1.5 বছর হচ্ছে। অভি, আপনার কাছে আসি। একটা তো আছে যে ধর্মীয় বিধান, এবং আরেকটা আছে যে একটা সামাজিকতার জায়গা থেকে বলেন, রাষ্ট্রীয় নিয়ম নীতি অনুযায়ী বলেন। আপনি কি কখনো খোঁজ নিয়েছেন? একটা তো ফর্মালি বিয়ে করার একটা ব্যাপার আছে, কোথাও বিয়ে করার কোনো বিধান আছে কিনা, বা জানাশোনার কোনো বিধান আছে কিনা? যদি বিয়ে করার কোনো বিধান থেকে থাকে তাহলে সেটার সিস্টেমটা কি? এই বিষয়গুলোতে কখনো আপনি ইন্টারেস্টেড হয়েছেন বা খোঁজ নিয়েছেন? বিয়ে করার যদি কোনো বিধান থেকে থাকতো তাহলে তো আমি বিয়ে করতাম। আপনি এমনিতে খোঁজ নিয়েছেন, জেনেছেন যে আসলে বিধান আছে কিনা? আমার জানা শর্তে নাই। আপনার জানা শর্তে এটা নাই? আমার জানা শর্তে নাই। আপনি কখনো কোনো লয়ারের পরামর্শ নিয়েছেন কিনা, কোনো কোর্টে গিয়েছেন কিনা, এরকম কোনো ঘটনা কি ঘটেছে? হ্যাঁ, যাওয়া হয়েছিল, ও তো জানে। কি হয়েছে একটু শুনি। আসলে আমি যদিও মেয়ে না, তারপরও আমি আমার মন থেকে ওকে স্বামী হিসেবে কবুল করে নিয়েছি। আর আপনি যেটা বললেন যে কোর্টের ব্যাপার থেকে, সে থেকে ওখান থেকে আমরা একটা করেছি, সেটা হচ্ছে কোর্টে যাওয়ার প্রয়োজন অনুভব করলেন কেন, এবং একই সাথে কোর্টে কবে গেলেন, কিভাবে কি হলেন, আমি একটু ডিটেল জানতে চাই। এটা হচ্ছে সমাজ থেকে অনেক বাধা আসতে পারে, বা সমাজের মানুষ সবাই তো একরকম না। জি। তো এজন্য আমরা একজন অ্যাডভোকেটের সাথে কথা বলি। সে আমাদেরকে বলে যে আপনারা চাইলে হলফনামা নামে একটা অপশন আছে, যেটা সামাজিক স্বীকৃতি। ওই হলফনামার মাধ্যমে নাকি সমাজ যে তাদেরকে স্বীকৃতি দিয়েছে, ছেলে একটা মেয়েকে, ওই হলফনামার মাধ্যমে নাকি স্বীকৃতিটা অনেকে পাওয়া যায়। সে আমাদেরকে পরামর্শ দিয়েছিল, কিন্তু আমাদের সেই সমস্যা সম্মুখীন হতে হয়নি বলে আমরা ওই হলফনামাটা এখনো আমরা করিনি। কিন্তু যদি ওরকম যদি কোনো সিচুয়েশন বা ওদের ধরনের যদি কোনো সমস্যা যদি হয় আমাদের, আমরা ওরকম একটা কিছু করব, যাতে সমাজ থেকে যাতে আমাদের কি করছি, প্রেমিত করছি,
একজন একজনকে তো ভালোবাসছি, ভালোবাসা তার অপরাধ না। এখানে তো আমরা মার্ডার করি নেই, আমরা তো কোনো কিছু করি নাই, আমরা তো একে অপরকে ভালোবেসে মুগ্ধ হয়ে একে অপরের জন্য ত্যাগ করেছি, একে অপরকে ভালোবেসে কাছে রেখেছি, কাছে টেনেছি। এই তো, এটা যদি অপরাধ হয়ে থাকে তাহলে সেই অপরাধের জন্য যদি কোনো শাস্তি যদি থেকে থাকে, আমি 16 কোটি মানুষের কাছ থেকে আমি সেই শাস্তি নেব মাথা পেতে, হাসতে হাসতে, যে আমি কাউকে ভালোবেসে যদি কোনো অপরাধ করে থাকি, অন্যায় করে থাকি, সেটা যদি 16 কোটি মানুষের কাছে যদি অপরাধ হয়, তাহলে আমি সেই অপরাধের যে শাস্তি হয় সেটা আমি মাথা পেতে নেব। অভি আপনাকে লোক সমাজে কি হিসেবে পরিচয় করিয়ে দেয়? হ্যাঁ, আমি তো বলছি কিবরিয়া ভাই যে ও আমাকেও বলে, সমাজের সবার কাছেই বলে যে আমি ওর ওয়াইফ। সবার কাছেই বলে, বন্ধু বান্ধবের কাছেও বলে। এবং আপনারা কি একসাথে শপিং করতে বের হন, একসাথে বাজারে যান? আসলে ও বাজার করে, আমি রান্না করি, আর ও বলে আমার রান্না নাকি অনেক টেস্ট, বিভিন্ন আইটেম আমি ওকে খাওয়াই। ওকে, নিঃসন্দেহে আমাদের হ্যালো 8920 শ্রোতা যদি কেউ ওদের বাসায় যেতে চান, হ্যাপি কাপলদের বাসায় আমরা যেতে পারি। শিলার রান্না কতটুকু টেস্টেড আমরা সেটা দেখতেই পারি। না, আমার যেটা প্রশ্ন ছিল যে কমিউনিটিতে ঘুরতে গেলে বিভিন্ন রকমের সমস্যা হয় না এরকম যে কখনো ইচ্ছা করলো একটু পার্কে গিয়ে ঘুরি, কখনো ইচ্ছা করলো একটা বিনোদনের জন্য একসাথে যাই, একসাথে ছবি দেখি, কখনো ইচ্ছে করলো একটু হয়তো শপিং করি দুজনে মিলে, সামনে একটা ফেস্টিভ্যাল, ঈদ আসছে বা অন্য কোনো কিছু। এই ইচ্ছাগুলোর আপনারা পূরণ করেন কিভাবে? কিবরিয়া ভাই, আমি এখন আপনার সামনে দেখতে কিরকম জানি না, কিন্তু আমি আজ থেকে 2 বছর আগে কিরকম ছিলাম সেটার একটা ছবি আমরা দেখতে যদি আমি এখন অসুস্থ, অনেক বড় একটা প্রবলেমে আমি আছি, যে কারণে আমার একটু স্বাস্থ্যহানি। কিন্তু আমি এখনো যদি ওরকম ভাবে সাজগোজ করি, আমাকে কেউ হিজড়া বলে আমাকে কেউ ডাকে না, বা হিজড়া বলে কেউ আমাকে চিনতে পারে না। কিন্তু আমার দিকে অনেক ইয়াং ছেলেরা বা অনেক লোকেরা আমার দিকে হা করে তাকিয়ে থাকে, এটা অভির বেলায় এটা সহ্য হয় না। আর যদিও কেউ আমাকে হিজড়া বলে যদি আমাকে কেউই করে, আসলে আমরা সেটা কেয়ার করি না। আসলে মানুষ অনেক কিছু বলতে পারে, কিন্তু সেটা আমরা কেয়ার করি না। আমি অভিকে একটা কথাই বলি যে অভি, আকাশের এক তারা যদি ঠিক থাকে, লক্ষ তারা কিছু করতে পারে না। তো অভি আর আমি তো ঠিক। রাইট, চমৎকার। আসলে কি বা বলার আছে, শুধু একটা কথাই বলতে হবে যে হৃদয় যদি বাঁধনে বাঁধে, সেই বাঁধন ঠেকাবে কে? এবং হোক মানুষে মানুষে প্রীতি, প্রেম, প্রীতি, ভালোবাসা, সৌহার্দ্য সবকিছুই থাকুক। ওকে প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা একজন এক্সপার্টের সঙ্গে কথা বলতে চাই এই বিষয়টার উপরে। আসলে কথা বলেছে শাকিল অনুষ্ঠান চলাকালীন সময়, আমাদের সমাজের খুব পরিচিত একজন বিশেষজ্ঞ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি একজন অধ্যাপিকা। চলুন শাকিলের কাছ থেকে আমরা তার আজকের এই অনুষ্ঠান এবং অভি এবং শিলার ব্যাপারে যে আমরা যা তুলে ধরেছি সে ব্যাপারে তার যে মতামত, সেটা আমরা একটু জানার চেষ্টা করি। কিবরিয়া, আপনাকে ধন্যবাদ। আমাদের আজকের অতিথি শিলা ও অভি। বৃহন্নলা শিলাকে ভালোবেসে একসাথে ঘর করছে অভি, কিন্তু পরিবার ও সমাজ তাদের ভালোবাসার স্বীকৃতি দিতে নারাজ। উল্টো সমাজের কটাক্ষ দৃষ্টি তাদের উপর। শিলা অভির এই ভালোবাসার প্রতি সমাজের আচরণ কেমন হওয়া উচিত তা জানতে আমরা কথা বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক কাবেরী গায়েনের সাথে। আমাদের জানতে হবে যে নারী যেমন একটি লিঙ্গ, পুরুষ যেমন একটি লিঙ্গ, ঠিক তেমনি হিজড়াও আরেকটি ধরন আমাদের জীব বৈচিত্র্যের। কাজে এখানে কেউ সুস্থ স্বাভাবিক আর কেউ সুস্থ স্বাভাবিক না, এটা ঠিক নয়, সবাই স্বাভাবিক। আমাদের এই দৃষ্টিভঙ্গির জায়গাটাকে পরিষ্কার করতে হবে। এবং দুইজন মানুষ, স্বাভাবিক মানুষ যখন নিজেদের মতন করে একত্রে থাকার সিদ্ধান্ত নেন, সেইখানে কোনো কটূক্তি করা অপমানজনক। কাজে আমি মনে করি যে তাদের দুইজনের এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই, এবং আমি বুঝতে পারি যে আমাদের সমাজের ভিতরেও যে একটা অচলায়তন ছিল সেটা ভেঙে একটা পরিষ্কার জায়গার দিকে যাচ্ছে, মানবিক হয়ে উঠছে। এবং সেই জন্য আশেপাশের যে পারিপার্শ্বিকতা তাদের আরো অনেক বেশি মানবিক হওয়া দরকার এই জায়গা থেকে। একজন হিজড়া যদি সংসার করতে চায়, এক্ষেত্রে আইন ও রাষ্ট্রীয় কোনো বাধা থাকা উচিত কিনা? জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সকল মানুষের অধিকার সমান। যদি তাই হয়ে থাকে, তাহলে তার জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গের কারণে কোনো ব্যক্তিকে কোনো কিছু করা থেকে, তার জীবনে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বা কোনো ক্ষেত্রেই তাকে বাধাগ্রস্ত করা যাবে না। তাহলে একজন হিজড়া যিনি, তারও কিন্তু একটি লিঙ্গ আছে। মানে যদি আপনি রাষ্ট্রের লিখিত সংবিধানের কথা আছে, সংবিধান তো তাকে এই নিরাপত্তা দিয়েছে, তাহলে কেন তিনি করতে পারবেন না? তিনি পছন্দ মতো কারোর সাথে থাকতে চাইলে কেন থাকতে পারবেন না? সমাজ রাষ্ট্রের পাশাপাশি তিনি গণমাধ্যমকেও এই ব্যাপারে এগিয়ে আসার অনুরোধ করেন। আসলে তো মানুষের মনকে পরিবর্তন করার দরকার, একদিনে সেটি হয় না।
নানা মাধ্যমে যদি এই জাতীয় বক্তব্যগুলো বেশি বেশি প্রচার করা যায় যে তারা মানুষ, তাদেরও একজন স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করার অধিকার আছে, তার সঙ্গী নির্বাচনের অধিকার আছে। এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও দেখা যাচ্ছে যে আজকে তারা কলেজের শিক্ষক হচ্ছেন, ইউনিভার্সিটির শিক্ষক হচ্ছেন, জীবনসঙ্গী নির্বাচন করছেন, তারা স্বাভাবিক জীবনযাপন করছেন। ফলে আমার কাছে মনে হয় সচেতনতামূলক অনুষ্ঠানের মাধ্যমে মানুষের মনোজগতে যে দৃষ্টিভঙ্গি রয়েছে আর কি তাদের ইতিবাচক, সেটা কি অতিক্রম করা সম্ভব। গণমাধ্যমের এদিকে অনেক বেশি সচেতন হওয়া দরকার এবং এই জাতীয় সচেতনতামূলক অনুষ্ঠান বেশি বেশি হওয়া দরকার। সেই ক্ষেত্রে ABC রেডিও হ্যালো 8920 প্রোগ্রামের মতন হওয়া উচিত এবং আমি এই প্রোগ্রামটিকে অভিনন্দন জানাই যে যেটি একটি বিষয়ে সচেতনতা তৈরির জন্য তারা এগিয়ে এসেছেন। কাবেরী গায়নের সাথে গলা মিলিয়ে হ্যালো 8920 বলতে চাই, জাত ও লিঙ্গের ঊর্ধ্বে একজন হিজড়াও মানুষ। তাই শিলা হিজড়ার মতো অন্যদেরও তাদের সুষ্ঠু জীবনযাপনের জন্য পরিবার, সমাজ, রাষ্ট্র এবং সর্বোপরি আমাদের আম জনতার মানসিক পরিবর্তন আনা খুব জরুরি। আবারও ফিরছি কিবিয়ার কাছে। অনেক অনেক ধন্যবাদ শাকিল এবং কাবেরী গাইনকে। প্রিয় শ্রোতা, আজকের এই জীবনের গল্পে আমরা দুটো তিনটা জিনিস খুব চমৎকার ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। একটা হচ্ছে যে একজন হিজড়ার বড় হয়ে ওঠা, তাকে সমাজ কি চোখে দেখছে, পরিবার কি চোখে দেখছে, এবং হিজড়া কমিউনিটিতে যে রুলস অ্যান্ড রেগুলেশন সাধারণ মানুষদের সাথে মেশার, সেখানেও তার জীবন কিভাবে অতিবাহিত হচ্ছে। তার মধ্যে যদি একজন হিজড়ার একটা সাধারণ মানুষ, অবশ্যই সেও সাধারণ মানুষ, দুজন দুজনের প্রতি, দুই স্ট্রিমের মানুষের প্রতি যদি একটা ভালো লাগা তৈরি হয়, যেটা প্রকৃতি থেকেই এসছে, তাহলে সেই ভালোবাসাকে বাঁধ করবার জন্য আমরা সমাজের মানুষরা বা কমিউনিটির মানুষরা বা রাষ্ট্রের আইন যেটাই হোক না কেন, আমরা যদি বাঁধ সাধি, সেই বাঁধ কতটুকু টিকতে পারে। আমরা সিনারিটা তুলে ধরার চেষ্টা করেছি। প্রিয় শ্রোতা, আমরা শুধু একটা কথাই বলার চেষ্টা করি যে সমাজের মানুষ যেরকমই হোক না কেন, যাই হোক না কেন, তারা আমাদের মধ্যেই বসবাস করতে পারে। একটা প্রতিবন্ধী শিশুর জন্য আপনি আলাদা কমিউনিটি করতে পারেন না। একটা প্রতিবন্ধী শিশুকে সুস্থভাবে বড় করার জন্য, তার জন্য যদি স্পেশাল কেয়ারের দরকার হয়, সেজন্য আপনি একটা কিছু করতে পারেন, সেটা স্পেশাল, তার সুস্থভাবে বেড়ে ওঠার জন্য। কিন্তু ওই প্রতিবন্ধী শিশুর হাত থেকে বেঁচে থাকার জন্য আপনি যদি একটা কমিউনিটি তৈরি করে সেই কমিউনিটিতে তাকে যদি ছুড়ে ফেলে দেন এবং আপনি আরামসে ভাবেন যে আপনি ভালো আছেন, তাহলে সেই ভালো থাকার কোনো সুযোগ নেই। আজকে যেই হিজড়া যাদেরকে আমরা বলি, পথে ঘাটে বের হলে তাদের যে এক ধরনের উপদ্রব, এবং একই সাথে কোন মানুষ, আমরা এরকম রিপোর্টও পড়েছি, কোন মানুষ হিজড়া সেজে এই যে লাখ লাখ টাকা রোজগার করা, এগুলো কিন্তু আমাদের অন্যায়ের ফসল। আমরা তাদের জন্য এভাবে কমিউনিটি তৈরি করেছি। সেই 200, 300, 400, 500 বছর আগে থেকেই এই ধরনের রেওয়াজ তৈরি হয়ে এসছে। এই জায়গাগুলোর পরিবর্তন প্রয়োজন, এবং এই পরিবর্তনের জন্য প্রকৃতিই আমাদের মধ্যে সেই সব জিনিস অটোমেটিক্যালি তৈরি করে রেখেছেন। দেখুন, একটা ছেলে, আজকে অভি, সেই জায়গাটি অবশ্যই আমাদের এইরকম একটা অনুষ্ঠানে অত্যন্ত সাহসের ব্যাপার। অভির মতো ছেলে সে স্ট্রেটলি বলছে যে আই লাভ হার, এবং সেই জায়গাটির জন্য আমি পুরো কমিউনিটিকে ছেড়ে দিতে রাজি আছি। শিলা তাকে বলছে যে আমি এই ভালোবাসার জন্য 16 কোটি মানুষ আমাকে যে সাজা দেবে, সে সাজা পেতে আমি রাজি আছি। আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আই ডু রেসপেক্ট দেয়ার লাভ, বাট এটা যদি প্রকৃতিগতভাবেই এসে থাকে, তাহলে আমার আর আপনার মানতে সমস্যাটা কোথায়? রুলস অ্যান্ড রেগুলেশন। কারণ আপনি ছোটবেলা থেকেই সেই রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্য দিয়ে বড় হচ্ছি। কখনোই এই রুলস এবং রেগুলেশনকে কখনো প্রশ্ন করিনি যে কেন এই রুলস অ্যান্ড রেগুলেশন, কেন? সেটা যদি আমার ভালো থাকার জন্য হয়, সে আমার ভালো থাকাটা আরেকজনের খারাপ থাকাকে নিশ্চিত করছে কিনা, এবং আরেকজনের ভালো থাকা, আমার ভালো থাকা যদি রুলস অ্যান্ড রেগুলেশন নিশ্চিত করতে না পারে, তাহলে সেই রুলস অ্যান্ড রেগুলেশনের প্রয়োজন আদৌ আছে কিনা, এই জিনিসগুলো নিয়ে আমাদের ভাবার সময় হয়েছে। আমরা জোর গলায় বলতে চাই ভালোবাসা জিন্দাবাদ, কিন্তু সেটা অবশ্যই যেন সুন্দরভাবে হয়, সেটা যেন অবশ্যই চমৎকারভাবে হয়। আমরা ভিন্ন ধরনের একটা কিছু আজকে হ্যালো 8920 উপস্থাপন করার চেষ্টা করেছি, এবং আমরা বিলিভ করি অবশ্যই সমাজে অনেক এরকম ঘটনা ঘটছে। আপনার জায়গাতে শুধু আমাদের একটা কিছুই বলার আছে, এই মানুষগুলো যখন রাস্তাঘাটে হাঁটে, এই মানুষগুলো যখন আপনার সামনে দিয়ে যায়, তখন এই মানুষগুলো পুরো জীবনটাকেই ক্যারি করে। দেখুন, যখন অভিকে নিয়ে শিলা রাস্তাঘাটে যাচ্ছে, তখন অভিকে ক্যারি করছে, অভি শিলাকে ক্যারি করছে, এবং তাদের মধ্যে চমৎকার একটা সম্পর্ক আছে, যেটা আপনি আপনার বাহ্যিক চোখ দিয়ে দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনি ইফটিস করে বসছেন, খুব বাজে একটা কমেন্টস করে বসছেন, যেটা এই দুইজনের অন্তরটাকে বিষিয়ে দিতে পারে। হ্যাঁ, সুতরাং ওইটুকু যেন আমরা না করি। আমি নিশ্চয়ই জানি শেষের দিকে এসে আপনার লিসনারদের কিছু না কিছু বলার আছে। আমি শিলার কাছেই যাই। শিলা, বলেন কিছু যদি বলার থাকে। আমি শুধু ABC রেডিওর মাধ্যমে আমি 16 কোটি মানুষকে বলতে চাই
যে আমার মতো হাজারো অলি, হাজারো শিলা এই বাংলার আনাচে কানাচে রয়েছে। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, একটাই অনুরোধ, প্লিজ আমাদের মতো শিলাদেরকে আপনারা অবহেলা করবেন না। আমাদের মতো শিলারা আপনাদেরই ভাই বোন, আপনাদেরই সন্তান। আমাদের আপনারা অবহেলা করবেন না, আমাদের একটু ভালোবাসুন। আমাদের মতো শিলাদেরকে একটু ভালোবাসলে আমরা দেশ ও জাতির কল্যাণের জন্য কিছু একটা করতে পারবো। ফাইন। অভি, আপনার কিছু বলার আছে? ও যে কথাটা বলল, ওর বাবা মার কারণে আজকে ওর এই অবস্থা। আজকে অলি থেকে শিলা পরিণত হওয়ার দায়ী ওর বাবা মা। ওর বাবা মা যদি অবহেলা না করতো তাহলে ও অলি থেকে শিলা হতো না। তাই আমি সবাইকে বলতে চাই, আর যেন কেউ অলি থেকে শিলা পরিণত না হয়। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিতে চাই। আমরা চমৎকার একটা গান শুনবো, নিশ্চয়ই শিলা কি জামানি না। আমরা এদের থিমের উপর একটা গান শুনবো, হয়তো সেই গানটা আমাদের হৃদয়টাকে অনেকখানি ছুঁয়ে যাবে। গানটার পর আমরা আবারও ফিরে আসছি আপনাদের ফেসবুকে যে অসংখ্য কমেন্টস আমরা পেয়েছি সেই কমেন্টসের উপরে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। আমরা ফেসবুকের কমেন্টসের যে ঝড়, সেখান থেকে কয়েকটা টেক্সট আজকে আপনাদের জন্য পড়ে শোনাতে চাই। নন্দিনী দাস: শিলা কিংবা অলির কোনো অন্যায় নেই। সৃষ্টিকর্তা তাকে না পুরুষ না মেয়ে হিসেবে তৈরি করেছে। সবারই উচিত তাকে মানুষ হিসেবে গ্রহণ করা। আমাদের সমাজ একদিন ঠিকই বদলাবে। ভালো থেকো শিলা। পথের পথিক লিখেছে, পরিবার এবং কাছের মানুষেরা যখন শিলাকে অবজ্ঞা করে দূরে ঠেলে দিল, তখন অভির মতো একজন মানুষ শিলাকে আশ্রয় দিয়েছে। তাই অভিকে স্যালুট জানাই। ঝুমুর খান লিখেছে, সব মানুষেরই অধিকার সমান, তাই একসাথে থেকে শিলা এবং অভি কোনো ভুল করেনি। আমাদের সমাজের খারাপ দৃষ্টিভঙ্গিকে অবশ্যই বদলাতে হবে। মইনুল ইসলাম লিখেছে, ছোটবেলায় শিলার আপন মা এবং সৎ মা শিলার সাথে খুবই খারাপ আচরণ করেছে। শিলার বাবা দায়িত্ব নিয়ে চিকিৎসা করলে হয়তো শিলাকে একটা নির্দিষ্ট লিঙ্গে পরিবর্তন করা যেত। আসুন আমরা শিলার মতো মানুষের সাথে ভালো আচরণ করি। অনন্যা রহমান লিখেছে, হিজড়ারা কি সবসময় অন্যের কাছ থেকে ভিক্ষা চেয়ে বেঁচে থাকবে? তারা কি সমাজে মানুষের মতো একসাথে বাঁচতে পারবে না? আজকে শিলা এবং অভি আমাদের জন্য বড় উদাহরণ হতে পারে। দোয়া করি ওরা সুখে থাকুক। মুক্তা পারভিন লিখেছে, একজন বৃহন্নলা যদি সবকিছু করতে পারে তবে সমাজের এত বাধা কিসের? ওরা যদি আমাদের কোনো ক্ষতি না করে তবে কেন ওদের প্রতি এত অবহেলা? শীতের চাদর নামে এক বন্ধু লিখেছে, গল্প শুনে সত্যি অনেক ভালো লেগেছে। আসলে এমন পজিটিভ চিন্তা এবং ঘটনাই পারে আমাদের বিবেককে জাগ্রত করতে। ধন্যবাদ এবিসি রেডিওকে, একই সাথে শিলার জন্য শুভকামনা জানাই। এরকম অসংখ্য কমেন্টস আমরা পেয়েছি। শিলা এবং অভির কাছে আমি যাব, তবে তার আগে বলতে চাই প্রিয় শ্রোতা, যারা আজকে মন্তব্য করেছেন এবং যারা আজকে পেজে জয়েন করেছেন তাদের মধ্যে থেকে দুইজন খুব ভাগ্যবান পাচ্ছেন ক্লোজ আপের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। একজন হচ্ছেন অনন্যা রহমান এবং আরেকজন হচ্ছেন আজিম শিকদার। আপনাদের দুজনের সাথেই খুব শীঘ্রই আমরা যোগাযোগ করব এবং শাকিল ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করবে আপনাদের সঙ্গে। আপনারা পাবেন এই আকর্ষণীয় উপহার। হ্যাঁ, শিলা এবং অভি, সাধারণত আমি যেটা করি, এসএমএস গুলো পড়ার পরে আপনাদের কাছ থেকে কমেন্টস গুলো জানতে চাই, বিশেষ করে ফেসবুকে যেটা এসছে। আজকে আমি তার একটু ব্যতিক্রম করতে চাই। আপনারা তো বলে দিয়েছেন লিসনারদেরকে কি বলার আছে। আমি দুজনের জন্য দুজনকে কিছু বলতে চাই। মানে সেটা হচ্ছে, আপনার যদি অভির কাছে কিছু বলার থাকে, হ্যাঁ, সেটা আপনি বলবেন, এবং অভির যদি শিলার কাছে কিছু বলার থাকে সেটা আপনি বলবেন। আজকে একটা চমৎকার সুযোগ আপনারা পেলেন লাখো মানুষের কাছে আপনাদের জীবনের গল্পটা তুলে ধরার জন্য। শেষ পর্যায়ে শিলা, আপনার কি অভির কাছে কিছু বলার আছে? খুব সংক্ষিপ্ত করে। আমার অভির কাছে একটা জিনিসই বলার, যে জীবনে মরণে আমি তোমাকে আমার পাশে চাই। যত ঝড় আসুক, বাধা আসুক, অভি তুমি আমাকে ছেড়ে যেও না। তুমি জানো যে আমার জীবনটা অনেক কষ্টের। তোমাকে পেয়ে আমি আমার কষ্টের মাঝে আমি সুখ পেয়েছি। আমি তোমার হাত ধরে আমি আমার বাকি জীবনটা কাটাতে চাই। তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট, অভি, তুমি আমার কখনো ছাইরা যেও না। বাহ, চমৎকার। অভি, আপনার কি বলার আছে শিলার কাছে? ও যে কথাটা বলল যে ও চায় আমি সব সময় ওর পাশে থাকি, এটা আমিও জানি, শিলাও জানে যে ওরে ছাইরা যাওয়া আমার পক্ষে সম্ভব না। ওরে কইলে আমি অনেক কিছু ছেড়ে দিছি বলতে কি সবকিছু ছেড়ে দিছি। ওরে ছাইরা যাওয়া আমার পক্ষে সম্ভব না। তারপরও আমার প্রায় কিছু হইলেই ঝগড়াঝাটি লাগলে বলে ছাইরা চলে যেতে। কারণটা কি আমি জানতে চাই। না, কারণ বলার অপশন আছে, আপনি চাইলে কারণটা বলতে পারেন। বলেন কারণটা কি? আমার কারণ হচ্ছে এতটুকুই
যে আসলে আমি অনেক রাগান্বিত, অনেক যখন রাগ হয়ে যায়, এটা আমি কেন, বাংলা যে যতগুলো স্ত্রী আছে সব স্ত্রীরাই হাজবেন্ডকে বলে থাকে যে তুমি আমার ছেড়ে চলে যাও। মানে সেই এটা হয় কি স্ত্রী যে গরম স্ত্রী মানে হচ্ছে যে সেই ক্যালেন্ডার করে স্ত্রী জানে যে আমার হাজবেন্ড আমাকে ছেড়ে যাবে না। ওকে, সেটা আসলে অভিমানের কথা আসলে না, কিন্তু গরম হয়ে আবার ওই যে কাপড় ইস্ত্রি করার মতো যে একেবারে ডোলে সোজা করে ফেলা, এটা না করাটাই বেটার। ঠিক আছে, অনেকে আবার আঁচটা সহ্য করতে পারে না। বাই দ্য ওয়ে, ইউ আর দ্য হ্যাপি কাপল, আমাদের খুব ভালো লেগেছে। স্পেশালি থ্যাঙ্কস ফর হ্যালো 8920। হাইড্রোজেন পরমাণুতে প্রোটনের সঙ্গে একটি নিউট্রনও থাকে, যার কারণে তাদের ভর সংখ্যা হয় 2, তাদের ভর সংখ্যা হয় 3। সুতরাং হাইড্রোজেন পরমাণু 3টি ভিন্ন ভিন্ন ভর সংখ্যা হওয়া সম্ভব। যে মৌলের পরমাণুতে একই সংখ্যক প্রোটন কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে সেই মৌলের আইসোটোপ। প্রত্যেক পদার্থই অন্তত ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। অতীতে এই ক্ষুদ্র কণা সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী ও দার্শনিক তাদের বিভিন্ন মতামত দিয়েছেন। খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে লিউসিপাস ও ডেমোক্রিটাস বলেছিলেন যে প্রতিটি পদার্থই নির্দিষ্ট সংখ্যক ক্ষুদ্র কণা দিয়ে গঠিত। তাদের মতে এসব কণা অবিভাজ্য, যাদেরকে পুনরায় ভাঙা যায় না। ডেমোক্রিটাস এসব ক্ষুদ্র কণার নাম দেন অ্যাটম। অ্যাটম শব্দটির এসেছে গ্রিক শব্দ অ্যাটমস থেকে, যারা অর্থ অবিভাজ্য।